ম্যাম, আমি আপনার হাজবেন্ড না। আপনি আমাকে প্লিজ বিশ্বাস করুন। আমি অন্য কেউ, আপনার হাজবেন্ডের মতো আমাকে দেখতে, কিন্তু আমি আপনার হাজবেন্ড না। আমি সব জানি, তুমি চুপ করো, কেউ শুনে ফেলবে। কি আপনি জানেন যে আমি আপনার হাজবেন্ড না? তাহলে আপনি কাউকে কিছু না বলে আমাকে আপনার রুমে নিয়ে আসলেন কেন? আর আমাকে সবার সামনে জড়িয়ে ধরে কান্না করলেন কেন? সব অভিনয় ছিল। আমার শ্বশুর শাশুড়ি তোমাকে আমার হাজবেন্ড ভাবছে। ওনারা তোমাকে পেয়ে অনেক খুশি। তাই আমি সত্যিটা কাউকে না বলে অভিনয় করলাম। শোনো, আমি আর তুমি জানি তুমি কে। তাহলে আমি এখন থেকে চলে যাব। আপনি তো জানেন যে আমি অন্য কেউ। এখানে আমি থাকতে পারবো না। আমি তাহলে চলে যাচ্ছি। আপনার ফ্যামিলিকে বোঝান। আদিল চলে যেতে নিলে সাথে সাথে নিধি আদিলের হাত ধরল। আদিল সাথে সাথে পিছনে ঘুরে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, আপনি আমার হাত কেন ধরছেন? আমি এখন থেকে চলে যাব। সরি, বাট শোনো, তুমি আমার ছোট হবে বয়সে। আমি তোমাকে তুমি বলছি, কিছু মনে করো না। শোনো, তুমি এখন থেকে কোথাও যেতে পারবে না। আপনি বলে হইল নাকি? আমি কারো কথা শুনি না। আমি এখানে থাকবো না, মানে থাকবো না। আদিল শোনো, আমি তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। তুমি বাটপারি করে চলো। তোমাদের গ্রাম তোমার জ্বালাতনে অসহ্য হয়ে তোমাকে মুখে চুনকালি দিয়ে বের করে দিয়েছে। আর বলে দিয়েছে তোমাকে ওই গ্রামে দেখলে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। আর তার থেকে বড় কথা, আদিল নিধির কথা শুনে অবাক হয়ে গেল। আদিল তোতলাতে তোতলাতে বলল, আপনি এসব কি বলছেন? এইসব ভুল কথা। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আমার বাড়িতে কে ঢুকছে কে যাচ্ছে সব খোঁজ আমার কাছে আছে। তোমার সম্পর্কে আরো কিছু বলবো নাকি? না থাক। কিন্তু ম্যাম, আপনি আমার এত কিছু কিভাবে জানলেন? ওইটা অজানা থাক। শোনো, তোমার জন্য দুইটা অপশন আছে। কিসের অপশন? এক, এখানে আমার হাজবেন্ড হয়ে এখানে থেকে যাও। আর দুই, না হয় জেলের ভাত খেও। এখন এই দুইটা অপশনের মধ্যে কোনটা নেবে? ম্যাম, আমার সাথে এমন করতে পারেন না। আমাকে বাটপার জানার পর আপনি এখানে কেন আমাকে আটকিয়ে রাখতে চাচ্ছেন? আমার কপাল খারাপ যে একটা বাটপারের সাথে আমার স্বামীর চেহারা মিলে গেছে। ম্যাম, আমি এখন থেকে চলে যাই। আমাকে প্লিজ পুলিশে ধরিয়ে দিয়েন না। অত কথা শুনতে চাই না। তুমি যে কোনো একটা অপশন পছন্দ করে নাও। এখানে যদি আমার স্বামী হয়ে থাকো তাহলে রাজার মতো থাকবে। তুমি যা চাইবে আমি তাই দিব তোমাকে। আমি বুঝতে পারছি না, আমি বাটপার হওয়ার পর কেন আমাকে এখানে জোর করে রাখতে চাচ্ছেন? দেখো, আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর চিন্তায় ওনাদের অবস্থা খুব খারাপ। তোমাকে দেখে আমার শ্বশুর শাশুড়ির মুখে আমি হাসি দেখেছি 2 বছর পর। সবাই অনেক ভেঙে পড়েছে। আমার পক্ষে সবার এই অবস্থা দেখা সম্ভব হচ্ছে না। আমি বড্ড ক্লান্ত আদিল। প্লিজ তুমি এখানে থেকে যাও। তুমি এখানে থাকলে তোমার মন মতো চলতে পারবে, রাজার হালে চলবে, টাকা পয়সা কি চাও সব পাবে। আমাকে টাকা পয়সার লোভ দেখাবেন না। আমি খারাপ হতে পারি, এই না যে আমি লোভী। আমাকে বোঝাতে এসেছো না? তুমি কেমন আমি খোঁজ নিয়ে তোমাকে অফার করছি। নিধির কথা শুনে আদিল দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে বলল, কত টাকা দিবেন যদি আপনার স্বামী পরিচয়ে থাকি? কত নেবে? 10 লাখ দেওয়া লাগবো। সামান্য 10? ওকে, ঠিক আছে, দিয়ে দেব। সামান্য হয়ে গেল। তাহলে 15 লাখ দিয়েন। দিব, যাও। এইটাও দিবেন তাহলে আর একটু বাড়াই। থামো। 20 লাখ দিব। ওকে, বাট আমার কিছু শর্ত আছে। হুম, বলেন। এক, আমার শ্বশুর শাশুড়ি ননদকে ভালোবাসতে হবে। ওরা যেন কখনো কষ্ট না পায়। আর দুই, আমার ফ্যামিলি আত্মীয় স্বজন সবার সাথে ভালো ব্যবহার করবে। কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। আর আমার রুমে থাকবে, বাট নিচে থাকবে। উপরে শুয়ে থাকার চিন্তা জীবনেও করবে না। আমার দিকে নজর দেওয়ার ভুল করো না, তাহলে কিন্তু প্রাণ নিয়ে ফিরতে পারবে না। ওকে ওকে। আমার খেয়ে কাজ নাই। আমার থেকে সিনিয়র মেয়ের দিকে নজর দেওয়া লাগবে। আচ্ছা শুনেন, আপনার হাজবেন্ড পরিচয় না হয় থাকলাম, বাট আমার যাকে পছন্দ হবে আমি কিন্তু তাকে বিয়ে করে নিব, আর আপনি আমাকে সাহায্য করবেন। আমি কিভাবে সাহায্য করব? সময় হোক তখন জানতে পারবেন। আচ্ছা, আমার অনেক ক্ষুধা লাগছে, খেতে দেন। আচ্ছা, করব। তুমি ফ্রেশ হয়ে নাও। আমার হাজবেন্ডের শার্ট প্যান্ট আলমারিতে আছে, আমি বের করে দিচ্ছি। দেখো লাগে নাকি। ঠিক আছে। আদিল নিধির কথা শুনে দাঁড়ালো। নিধির শার্ট প্যান্ট দিলে আদিল ওয়াশরুমে চলে গেল। আদিল ফেরত এসে বলল, আমি গোসল করব কিভাবে? এখানে তো কল নাই। আমি দেখিয়ে দিচ্ছি।
নিধি আদিলকে নিয়ে গেল ওয়াশরুমে। ঝুঁকে নিধি সব কিছু দেখিয়ে দিতে লাগলো। আদিল চেক করতে শাওয়ার চালু করে দিলে নিধির সাথে ওই ভিজে গেল। নিধি তাড়াতাড়ি করে শাওয়ার বন্ধ করে দিয়ে বলল, ব্যাককল কোথাকার, ভিজে কি করে দিলে? আমার কি দোষ? আপনি ওই সাইডে না থেকে এই সাইডে কেন দাঁড়িয়েছিলেন? এখানে আপনার দোষ। চুপ, মেজাজ খারাপ করো না। নিধি ওয়াশরুম থেকে বের হয়ে গেল। আদিল দরজা লাগাতে যাবে, নিধি বলে ওঠে, ওই দরজা লাগাবে না। ছি, লজ্জা শরমের মাথা খাইছেন নাকি? আমার গোসল করা দেখবেন? লাথি মারবো একটা। আমি শাড়ি পাল্টাবো, তারপর গোসল করতে যাব। ও তাই বলেন। নিধি আলমারি থেকে শাড়ি বের করে ওয়াশরুমে ঢুকলে আদিল বের হয়ে গেল। নিধি দরজা লাগিয়ে দিয়ে শাড়ি চেঞ্জ করে নিল। নিধি ওয়াশরুম থেকে বের হলে দেখে আদিল ওর ছবির দিকে তাকিয়ে আছে। নিধি বলে ওঠে, ওই যাও। নিধির কণ্ঠ শুনে আদিল তাড়াতাড়ি করে পিছনে ঘুরে তাকিয়ে বলল, যাচ্ছি। আদিল হেঁটে চলে গেল। আদিল গোসল করে বের হয়ে দেখে নিধি ল্যাপটপে কাজ করছে। আদিলকে বের হওয়ার শব্দ শুনে নিধি তাকিয়ে বলে ওঠে, শার্ট প্যান্ট নিজে থেকে ধুয়েছো কেন? রেখে দিলে কাজের লোক ধুয়ে দিত। নিজের কাজ নিজে করতে পছন্দ করি, অন্যর উপরে নির্ভর হওয়ার মানুষ আমি না। খুব ভালো, ব্যালকনিতে মেলে দাও, না হয় ছাদে গিয়ে মেলে দিয়ে আসো। এখানে দেই, ছাদে যাওয়ার রাস্তা চিনি না। আচ্ছা, আপাতত দাও, আমি সন্ধ্যার দিকে নিয়ে যাব যদি কাজ না থাকে। ঠিক আছে। আদিল ব্যালকনিতে মেলে দিয়ে রুমে আসলে নিধি বলে, চলো যাই নিচে। নিধি আদিলকে নিয়ে নিচে যেতে লাগলো। আদিল নিচে গেলে হঠাৎ করে কেউ এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিল অবাক হয়ে গেল। আদিল নিধির দিকে তাকাতে নিধি মুখ নাড়িয়ে কিছু বললে আদিল বুঝে গেল। আদিল বলে ওঠে, বনু কেমন আছো? আদিল আতিয়াকে নিজের থেকে ছাড়িয়ে কপালে চুমু দিল। আতিয়ার চোখের পানি মুছে দিতে লাগলো। আতিয়া অবাক হয়ে আদিলের দিকে তাকালো। আদিলের আব্বু আম্মু অনেক অবাক হলো। আতিয়া বলে ওঠে, ভাইয়া, এতদিন কোথায় ছিলে? সবাই বলে তুমি আর বেঁচে নেই। দেখো, আমি জানতাম তুমি ফিরে আসবে। তোমার কিছু হয় নাই? আমার স্মৃতি অনেকটা কমে গেছে। মাথায় আঘাত পেয়েছিলাম তো, অল্প অল্প মনে পড়ছে। আমার বাড়ি কোথায়, আমার নাম কি, আমি কে, কিছু মনে ছিল না আমার। ভাইয়া, তোমাকে আমি অনেক মিস করছি। আমার বোনটা মিস করছে দেখে মনে হয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে, আবার তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। ধন্যবাদ ভাবি, আপনি আমার ভাইকে ফিরিয়ে নিয়ে এসে দিয়েছেন। ধন্যবাদ দিতে হবে না, এখন তো খুশি তোমার ভাই পেয়ে গেছো। হ্যাঁ, অনেক খুশি আমি। বাবু, খেতে আয়। কখন এসেছিস? তোর তো ক্ষুধা লাগছে। আয় বাবু। আসছি আম্মু। আদিল ওর আম্মুর সাথে চলে গেল। আদিল চেয়ার টেনে বসলে বলল, আপনারা খাবেন না? তুই খা। ভাইয়া, তুমি খাও, আমরা তোমাকে দেখি। পিচ্ছি খাওয়া দেখার কি আছে, তুমিও বসো। দেরি আছে, গোসল করব তারপর খাবো। মুখ দেখে বোঝা যাচ্ছে ক্ষুধা লাগছে তোমার। ওয়েট করো, আমি তোমাকে খাওয়াই দেই। আদিলকে খাবার দিলে আদিল আতিয়ার দিকে এক লোকমা এগিয়ে দিল। আতিয়া কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আদিল ইশারা করলো। আতিয়া লোকমা মুখে নিল। খুশিতে চোখে পানি চলে আসে। আদিল চোখের পানি মুছে দিতে দিতে বলে, ধ্যাত, এইভাবে কান্না করলে কি আমার ভালো লাগবে নাকি? প্লিজ কান্না করো না তো। না, আর কাঁদবো না আমি। গুড। আদিল আতিয়াকে আদর করে খাওয়া দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। আতিয়া মাঝে মাঝে নিধির দিকে তাকাতে লাগলো। নিধি আর চোখে ওদের দিকে তাকিয়ে থাকলো। আদিল আতিয়াকে পানি খাইয়ে দিল। আদিল নিজে পানি খেয়ে নিল। আদিলের আম্মু বলে ওঠে, সব তো আতিকাকে খাওয়াই দিলি, নিজে তো তেমন খাইলি না। আমার পেট ভরে গেছে পিচ্চিটাকে খুশি দেখে। আচ্ছা, আমি একটু বের হব। আদিল উঠে চলে গেল। আতিয়া নিধির দিকে তাকিয়ে বলল, এইটা কে? আমার ভাইয়াকে মনে হচ্ছে না। ভাইয়া কখনোই তো এমন ছিল না। আরে স্মৃতি তো এমন নাই, আর এতদিন কষ্টে থাকছে, তাই ফ্যামিলির প্রতি ভালোবাসা হয়তো বুঝেছে, তাই ওর ভেতরে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। হয়তো। যাই হোক, আলহামদুলিল্লাহ, এমন ভাইয়া থাকাও ভালো। হুম। আচ্ছা, তুমি যাও রুমে, আমি রুমে যাই, আমার কাজ আছে। খেয়ে নাও, খেয়ে তারপর কাজ করতে যাও। ক্ষুধা লাগছে না, আপনারা খেয়ে নেন। আদিলের আম্মু জোর করে নিধিকে বসিয়ে দিয়ে খাইয়ে দিতে লাগলো। নিধি বাচ্চাদের মতো তাকিয়ে আছে। আদিলের আম্মু বলে ওঠে, আমার ছেলে ফিরে এসেছে, তুই খুশি না?
ওই কি তোর সাথে খারাপ ব্যবহার করছে? না। দেখিস, সব ঠিক হয়ে যাবে। আর ওই ফিরে এসেছে, এতেই আলহামদুলিল্লাহ। যাই বলুক মেনে নিস রে মা, রাগ করিস না যেন। সমস্যা নাই আম্মু, আমি কিছু বলবো না, তুমি চিন্তা করো না। তোমার ছেলেকে আমি আর কোথাও যেতে দিব না। আদিলের আম্মু নিধিকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। আদিলের আম্মু নিধিকে খাইয়ে দিতে লাগলো, আর এইদিকে আদিল ঘুরতে লাগলো। সন্ধ্যার দিকে আদিল বাসায় ফিরে আসলো। আদিল আতিয়ার পাশে বসে সবার সাথে গল্প করতে লাগলো। আদিল অনেকক্ষণ কথা বলে বলল, আচ্ছা থাকো, আমি একটু রুমে যাই। ওকে যাও। আদিল সিঁড়ি বেয়ে রুমে গেল। আদিল রুমের সামনে গিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করতে আদিল চমকে গেল। আদিল দেখে নিধি খাটের উপরে বসে থেকে কান্না করছে একটা ফ্রেম ধরে। আদিলকে দেখে তাড়াতাড়ি করে চোখ মুছে নিধি ফ্রেমটা রেখে বলল, এই ছেলে, এখানে লুচ্চমি করার জায়গা না, বুঝতে পারছো? মানে? রাস্তায় 5টা মেয়ের সাথে কি করছো, সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে। আপনি কি আমার পিছনে মানুষ রাখছেন নাকি? হ্যাঁ রাখছি। দেখো আদিল, তুমি চৌধুরী বংশের ছেলে, এ গ্রুপের মালিকের ছেলে। তোমাকে রাস্তায় এইটা করা মানায় না। তোমার যদি মেয়ে নিয়ে মজা করতে হয়, দরকার হইলে ক্লাবে যাবে, রাস্তায় যেন আর না দেখি। ক্লাবে যাব মানে? ক্লাবে গেলে অনেক মেয়ে পাবে, টাকা আমি দিব, তাও রাস্তার কোনো মেয়ের সাথে নোংরামি করবে না। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আমি কোনো নোংরামি করছিলাম না। ওই মেয়েগুলো ওই রাস্তা পার হতে পারছিল না কুকুরের ভয়ে, তাই আমি নিয়ে গিয়েছি। তোমাকে এত সাহায্য করতে কে বলেছে? ওই গলি ভেবো না, ওই গলির মেয়েগুলো খারাপ। ফালতু কথা বলবেন না, ওরা খারাপ। আপনাকে কে বলছে? আমি ফালতু কথা বলছি না, ওইটা পতিতা মেয়েদের গলি, ওইখানে ফুর্তি করতে মানুষ যায়। নিধির কথা শুনে আদিল ঝোঁক গিলে বলে, কি সত্যি ওইটা পতিতাদের গলি? হুম, এমন ভাবন করছো কিছু জানো না মনে হয়। আমি সত্যি জানতাম না, বেঁচে গেছি। আর জীবনেও ওইখানে যাব না। উফ, কি বাঁচার বাঁচি। আদিল বুকে থুতু দিয়ে ওয়াশরুমে চলে গেল। নিধি ফ্রুকুচকে তাকিয়ে থাকলো। আদিল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আদিল ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে সোফায় বসতে বসতে বলল, আমাকে না টাকা দেওয়ার কথা, কিছু অ্যাডভান্স করেন। আদিলের কথা শুনে নিধি ভ্রুকুচকে তাকিয়ে থাকলে আদিল তোতলাতে তোতলাতে বলে, এভাবে তাকাবেন না, আমি অতটা খারাপ না যে টাকা নিয়ে পালিয়ে যাব। আপনার কাজ করতে টাকা নিচ্ছি, তার মানে আপনার কাজ করব। যখন করব না তখন নিজে থেকে বলে দিব। দেখেন, অ্যাডভান্স চাইতাম না। ফোনটা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, একটা ফোন কেনা লাগতো। ওই ড্রয়ার খোলো। ঠেকা পড়ছে আপনার ড্রয়ার খোলার। কিছু হারালে আমার দোষ হবে। এখানে থাকা রিস্ক। তোমাকে কি বলছি যে তুমি চুরি করবে? আমি না করলেও কিছু হারালে আমার দোষ তো দিবেন না। বেশি কথা বলো না, যাও ড্রয়ার খোলো। পারবো না আলমারিতে হাত দিয়ে, কারণ ওইখানে শুধু জামা কাপড় আছে তাই। খোলো তো, এত কথা বলো না। তুমি চুরি কেন করতে যাবে? এমনিতেই অনেক কিছু তো পাচ্ছো, চুরি করার প্রশ্ন আসে না। ওকে, আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন, ওকে? ঠিক আছে। আদিল ড্রয়ার খুললো। নিধি না তাকিয়ে কাজ করতে লাগলো আর বলতে লাগলো। আদিল রাগে বলে ওঠে, কাজ কি কিছুক্ষণ থামিয়ে রাখতে পারেন না নাকি? যত সব। আদিলের কথা শুনে নিধি রাগী লুক নিয়ে বলল, গুরুত্বপূর্ণ কাজ করছি। ওইখানে দেখো ফোন আছে, আমি কিনেছি আগামীকাল, তুমি ওইটা নিতে পারো। আদিল ফোনটা হাতে নিয়ে অবাক হয়ে যায়। আদিল বলে ওঠে, এত দামি ফোন নিব না। আমাকে 15,000 টাকা দিলে আমি 15,000 দিয়ে একটা ফোন কিনবো। কথা কম বলো, ওইটা নাও। আমার এখন দরকার নেই, যখন দরকার হবে কিনে নিব। আর ব্যাংক নাম্বার আছে কি? আছে। ব্যাংক নাম্বার দাও। আদিল ব্যাংক নাম্বার নিলে নিধি 50,000 পাঠিয়ে দিয়ে বলল, শপিং করে নিও, আর যা লাগে কিনে নিও। আর কিছু লাগলে আমাকে জানাও। এত দামি ফোন, আবার টাকাও দিলেন। এইটা সামান্য। আপনারা বড়লোক, আপনাদের কাছে সামান্য লাগবেই, তো আমার কাছে এইটা অনেক কিছু। ভালো হয়েছে, এখন চুপচাপ থাকো, কাজ করতে দাও। ওয়াইফাই দেন। আদিল নিধির কাছ থেকে ওয়াইফাই কানেক্ট করে নিল। আদিল সিম তুলে নিল। আদিল ছবি উঠতে লাগলো। নিধি মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখতে লাগলো। আদিল নিধির দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ আপনাকে, ক্যামেরা জাস্ট ওয়াও। পছন্দ হয়েছে? হ্যাঁ। ওকে শোনো, একটা কথা। বলেন। এখানে আসো। আদিল নিধির কাছে গেলে নিধি আদিলকে বলল, চেয়ার টেনে এখানে বসো। মেয়ে মানুষের এত কাছে বসতে পারবো না। কি বলবেন বলেন। ঢং, আমি তোমাকে
কিছু জনের ছবি দেখাবো, আর কিভাবে কি কথা বলবে সেটা জানাবো। ঠিক আছে, বসতে হবে না, আমি এখন থেকে দেখছি। আস্তে আস্তে বলবো না, শুনলে তোমার খবর আছে। ভুলভাল করলে দেখো কি করি। ওকে বলেন কিছু ভুল হবে না, আমার কান পরিষ্কার আছে। নিধি আদিলকে এক এক করে ছবি দেখাতে লাগলো আর সম্পর্কে কে কি হয় সব বলতে লাগলো। আদিল মনোযোগ দিয়ে সব শুনতে লাগলো আর দেখতে লাগলো। নিধি সব দেখিয়ে বলল, বুঝতে পারছো? বুঝলাম না, আপনি আমাকে প্রায় মানুষের সাথে খারাপ ব্যবহার কেন করতে বলেন? দেখেন আমি খারাপ হইতে পারি, তাই বলে যে বড়দেরকে অসম্মান করতে পারবো না। দেখো, বেশি কথা বলো না, যা করতে বলছি তাই করো, না হইলে সবাই সন্দেহ করবে। আপনার হাজবেন্ড কি এমন করতো নাকি? হুম, ওই অনেক রাগে বদমেজাজি ছেলে ছিল। কি ঝামেলার মধ্যে পড়লাম রে বাবা, অসভ্য লোকটার পাঠ করতে হবে ঝামেলার উপরে ঝামেলা। টাকা নিবে তো কাজ করবে না নাকি? আমার মতো আমি করব, মানুষের ব্যবহারের সাথে সেই তেমন ব্যবহার আমার থেকে পাবে। ওকে ঠিক আছে। আদিল আর কিছু না বলে ব্যালকনিতে গিয়ে বসে আকাশের ছবি তুলতে লাগলো। 10টার দিকে সবার সাথে আড্ডা দিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলো দুইজন। আদিল সোফায় শুয়ে পড়ল। নিধি বলে ওঠে, সোফা থেকে ওঠো। কি আজব কথা, সোফা থেকে উঠলে আমি কোথায় ঘুমাবো? আমি এখানে থাকবো। আপনার দিকে না তাকালে হইল? আমি অত খারাপ না যে অন্য জনের বউয়ের দিকে নজর দেওয়া লাগবো। আমারও মা বোন আছে। নামো, এটা বিছানার সিস্টেম আছে। নিধির কথা শুনে আদিল অবাক হয়ে গেল। আদিল নেমে পড়লে নিধি সোফাটা বিছানা বানিয়ে দিল। আদিল খুশি হয়ে জড়িয়ে ধরতে গেলে নিধি রাগী লোক নিয়ে তাকাতে আদিল তাড়াতাড়ি হাত সরিয়ে পেছনে হাত নিয়ে বলল, সরি, আমি খুশির ঠেলাই সরি, আর এমন ভুল হবে না। শুয়ে পড়ো, আর হ্যাঁ, লাইট অফ করবে না, আর আমার দিকে তাকাবে না, আর আমার কাছে আসলে সত্যিই তুমি খুন হবে। আমার কাছে পিস্তল আছে, সো সাবধান। কি আজব রে বাবা, আমার খেয়ে কি কাজ নাই? আপনার দিকে তাকাতে হবে জানতো। আদিল লাফ দিয়ে শুয়ে পড়ল। আদিল হাত পা ছেড়ে আরাম করে শুয়ে পড়ল। নিধি ওর খাটে শুয়ে পড়ল। নিধি উপরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, উফ, কি যে ঝামেলার মধ্যে পড়লাম না। এই ছেলেকে কি আমি আমার রুমে থাকতে দিয়ে ঠিক করলাম? আল্লাহ, কি যে হবে বুঝতে পারছি না। নিধি অনেকক্ষণ নানা ধরনের চিন্তা ভাবনা করতে লাগলো। আদিলের দিকে তাকাতেই দেখে আদিল ঘুমিয়ে গেছে। নিধির মাথায় একটাই আইডিয়া বের হলো। নিধি তাড়াতাড়ি করে উঠে দেয়ালে ছোট্ট ক্যামেরা সেট করে ফেললো। তারপর খাটে শুয়ে পড়লো। নিধি সারা রাত জেগে থাকলো। ভোর 5টা 20-এ আদিলের ঘুম ভেঙে গেল। আদিল ফোন হাতে নিয়ে ঘড়ির টাইম দেখে উঠে সোজা বাথরুমে চলে গেল। বাথরুম থেকে বের হয়ে নিধির দিকে চোখ গেলে দেখে নিধি খাটের উপরে বসে আছে। আদিল বলে ওঠে, কি ব্যাপার, আপনি কি সারা রাত ঘুমান নাই? আপনার চোখের নিচে তো গতকাল দেখলাম ঠিক আছে, আজ আবার চোখের নিচে কালো হয়ে গেল কেন? আমার দিকে তোমার খেয়াল রাখতে বলছি, বেয়াদব। যাক বাবা, একজনের দিকে তাকালে তার চোখ দেখা যাবে না নাকি? যাই হোক, সময় নাই, অজু করে এসেছি, নামাজ পড়ি। আদিল একটা কথা বলে অজু করতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অজু করে আদিল বের হলো। আদিল নিধির দিকে তাকিয়ে বলল, জায়নামাজ আছে কি? ওয়েট, আমি বের করে দিচ্ছি। নিধি উঠে আলমারির সাইড থেকে জায়নামাজ বের করে আদিলকে দিল আর হাই তুলতে লাগলো। আদিল কিছু বলতে গিয়েও বলল না। আদিল জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়া শেষ করে বের হয়ে গেল। বসের ঘরে গেলে দেখে আতিয়া বের হচ্ছে। আদিল বলে ওঠে, আপু কোথায় যাও? হাঁটাহাঁটি করতে যাব। তুমি কই যাও ভাইয়া? আমিও হাঁটাহাঁটি করতে যাব। তাহলে চল, দুইজন একসাথে যাবো। চলো যাই। আদিল আতিয়ার সাথে বের হয়ে গেল। দুইজন অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে লাগলো আর কথা বলতে লাগলো। অনেক দূর গেলে হঠাৎ করে কয়েকটা ছেলে এসেছে, ওদের সাথে হাঁটাহাঁটি করতে লাগলো আর আতিয়ার সাথে ঘেঁষে দৌড়াতে লাগলো। আদিলকে সরিয়ে দিল। আতিয়া রেগে বলে, স্টুপিডের দলগুলো হয়েছে এটাও কি? আতিয়ার কথা শুনে রেগে ছেলেগুলো আতিয়ার হাত ধরতে যাবে, সাথে সাথে আদিল এক লাথি দিয়ে ফেলে দিল। আদিল এক এক করে সবগুলোকে মেরে ফেলে দিল। আতিয়া অবাক হয়ে তাকিয়ে আছে, আরেকজনের হাতে পাড়া দিয়ে বলল, আমার বোনকে এই হাত দিয়ে টাচ করতে চাইছিস তাই না? আদিল কথাটা বলে সজোরে লাথি মারলে ছেলেটা জোরে চিৎকার দিল। সবাই দৌড়ে পালিয়ে গেল। আদিল ছেলেটার দিকে তাকিয়ে কিছুটা শান্ত হয়ে বলল, ওঠেক। আদিলের কথা শুনে ছেলেটা কান্না করতে করতে বলে, আমি ওনার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ছেড়ে দেন ভাই। আমি আর জীবনেও এই মেয়ের দিকে ঘুরেও তাকাবো না। ওঠেক বলছি।
ছেলেটা ভয়ে ভয়ে উঠলে আদিল বলে ওঠে, বন্ধুদের খপ্পরে পড়ে মেয়েদের ডিস্টার্ব করা শুরু করছস নাকি? তোকে দেখে তো ভালো ঘরের মনে হয়। আদিলের কথা শুনে ছেলেটা অবাক হয়ে গিয়ে বলল, আপনি কিভাবে জানলেন আমি ওদের কথা মতো এসব করছি? শোন, বন্ধুদের সাথে বাজি ধরে এসব করিস না। আমি তোকে দেখেছিলাম এতিমখানার ওইখানে। তুই তো গরিবদের সাহায্য করস, তাহলে এখানে এইসব কেন করছস? যাদের সাথে এসেছিস দেখ তো ওই ছেলেগুলো একটা আছে নাকি? শোন, তোকে মরতে হবে। তোর মরার পর তোর সাথে কিন্তু কেউ মরবে না। সবাই এভাবে দূরে থাকবে। নিজেকে শোধরা। নিজের সুন্দর জীবন নষ্ট করিস না। বাবা মা আছে না তোর? আদিলের কথা শুনে ছেলেটা বলে, হুম, আছে। বাবা মায়ের খোঁজ নে। তাদের ভালো লাগা গুরুত্বপূর্ণ দে। বন্ধুদের খুশি করার চক্রে নিজের জন্মদাত্রীদের নিরাশ করিস না। চলে যা, নিজেকে পরিবর্তন কর। জানি আমার কথা শুনে তুই পরিবর্তন হবি না, বাট কইলাম বাবা মা থাকাকালীনই তাদের মর্ম বুঝে। জীবনে পস্তাবি না। এখন থেকে যা, আমার মাথা গরম হওয়ার আগে। ছেলেটার কথাগুলো শুনে চলে যেতে নিবে আদিল আবার ডাক দিয়ে বলল, ওই শোন, নেক্সট টাইম যদি আমার চোখে এসব পড়ে, তোর সেদিন লাস্ট দিন হবে, মনে রাখিস। ছেলেটা কিছু না বলে চলে গেল। আদিল আতিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলো। আতিয়া আদিলের দিকে এক নজরে তাকিয়ে আছে। আদিল খেয়াল না করে হাঁটছিল। হঠাৎ করে আতিয়ার দিকে তাকালে আদিল ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন বনু? না কিছু না, ধন্যবাদ ভাইয়া। কি ধন্যবাদ? ভাইকে তোমার ধন্যবাদ পাওয়ার জন্য কি ওদের সাথে মারামারি করছি নাকি? এই ছাড়া আর কি বলবো, আমার তো কিছু করার নাই আমার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো। ভাই তোমাকে যেহেতু বাঁচালো, তুমি চাইলে তো ভাইকে রান্না করে খাওয়াতে পারো। আদিল কথাটা বলে আতিয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে হাসি দিলে আতিয়া ফিক করে হেসে দিয়ে বলল, কি খাবে বলো? বিরিয়ানি রান্না করে খাওয়ালে হবে। তুমি তো বিরিয়ানি পছন্দ করো না। আদিল আতিয়ার কথা শুনে কিছুটা ভড়কে গেল। আদিল তাড়াতাড়ি বলে ওঠে, আগে খাই নাই, বাট এখন সব খাওয়া শিখে গেছি। বাহ, তোমার অনেক পরিবর্তন হয়েছে দেখছি। তোমার কি মনে আছে তুমি কেন রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছিলে? তেমন বেশি মনে নাই, একটু একটু মনে আছে। ও আচ্ছা, আমি আজকে বড্ড অবাক হইলাম। তুমি যদি সেদিন আমাকে আর ভাবিকে বাঁচাতে, সেদিন কিন্তু তোমাকে আব্বু মারতো না, আর তুমি রেগে চলেও যেতে না। যাই হোক, বাদ দাও। আমি আজকে মহা খুশি আমার ভাইয়া প্রতিবাদ করতে শিখেছে। আমার তো ভাবতেই ভালো লাগছে, আমার ভাই পুরো সুপার হিরো, একাই সবগুলোকে মেরে কিভাবে ফেলে দিল। আমি তো ভাবছি মুভি দেখছি। আতিয়ার কথা শুনে আদিল বেশ অবাক হয়ে গেল। আদিল আতিয়ার কথায় হাসি দিতে লাগলো আর ভাবতে লাগলো, এইসব কি বললে? ভাবি আমাকে বাঁচাই নাই মানে? কিছু মাথায় আসছে না। ম্যামকে জিজ্ঞেস করতে হবে। আদিল আতিয়া গল্প করতে করতে যেতে লাগলো। আদিল হঠাৎ করে বলে ওঠে, এই চলো, ফুচকা খাবো, খাবে? ওইসব আমি খাই না। আরে ফুচকা যে মজা, খেয়ে দেখো, অনেক মজা। না, রাস্তায় এসব খাই না আমি। ওকে, না খাইলে আমি খেয়ে আসি, তুমি তাকিয়ে দেখো। আদিল ফুসকার স্টলের সামনে গেলে আতিয়া আদিলের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, ভাইয়া, আমি বাসায় বানিয়ে দিব। এইসব খাইলে অসুস্থ হয়ে যাবে। দেখো, হাত হ্যান্ড গ্লোভস নাই, কি একটা অবস্থা। আরে কিছু হবে না, এইসব কোনো কথা নাকি? তুমি খেয়ে দেখো, অনেক মজা। চলো তো, আমি বাসায় বানিয়ে দেব। আতিয়া আদিলকে টেনে নিয়ে যেতে লাগলো। ভাই বোনের এমন দুষ্টুমি দেখে অনেক হাসছিল। আতিয়াকে বলছিল, রোহান ফিরে এসেছে কবে? আগের রোহান আর এই রোহানের মধ্যে অনেক পার্থক্য। দোয়া করি ভাই বোন এমনভাবে সারা জীবন থাকো। রোহান বোনকে আর কষ্ট দিও না। মেয়েটা তোমার জন্য অনেক কষ্ট পেয়েছিল। তুমি তো রাগে ছেড়ে চলে গেছিলে। সবার নানা ধরনের কথা শুনে আদিলের আতিয়ার দিকে তাকিয়ে মায়া লাগতে লাগলো। আদিল মনে মনে ভাবতে লাগলো, এত কিউট একটা বোনকে মানুষ কিভাবে অবহেলা করতে পারে? বোন হইল কলিজার টুকরা, আর তাকে কিনা অবহেলা করছে, তার সাথে খারাপ ব্যবহার করত, সেই বিষয় আবার সারা এলাকা জানে। কি জঘন্য ছিল রে বাবা!
আদিল কথাগুলো ভাবতে ভাবতে আতিয়ার সাথে ভিতরে গেল। আদিল বাচ্চাদের মতো বায়না করছিল। আতিয়া টেনে ভিতরে নিয়ে গেলে নিধি আদিলের আম্মু আব্বু অবাক হয়ে গেল। সবাই ভ্রুকুচকে তাকালো। আদিল ওর আম্মুর কাছে গিয়ে বলে, আম্মু, আমি ওর বড়, ওই আমাকে এভাবে টেনে নিয়ে আসলো, আমার কথা একটু শুনলো না। আতিয়া, কি হয়েছে? এমন করে টেনে আনলি কেন? আম্মু, তোমার ছেলে রাস্তার ফুচকা খাবে, হ্যান্ড গ্লাভস কিচ্ছু পরে নাই। লোকটা হাতে কত জীবাণু আছে তার কোনো হিসাব আছে? সে ওইখানে খাবে। আমি বলেছি বাসায় বানিয়ে দিব, তা শুনছেই না, বাচ্চাদের মতো বায়না করতেছে। আতিয়ার কথা শুনে সবাই হেসে দিল। আদিলের আম্মু বলে ওঠে, আরে তোর বোন অনেক ভালো ফুচকা বানায়, ওই বানিয়ে দিবে। আমিও সাহায্য করবো তাহলে। না, তেল ছিটকে লাগবে পরে, আমার ভাবি আমাকে উগান্ডা পাঠাবে। আরে ধ্যাত, আমি রান্না সব পারি, চলো আমি সাহায্য করি। আর আমি ছেলে মানুষ, আমার কিছু হবে না। তুমি মেয়ে মানুষ, তোমার কিছু হইলে, আর বিশেষ করে তুমি মোর একমাত্র কলিজার টুকরা আদরের বোন, তোমাকে কিভাবে ব্যথা পেতে দিব শুনি। চলো দুজন একসাথে করব। আদিলের কথা শুনে আতিয়ার চোখে পানি জমে গেল। আদিলের আব্বু আম্মু অবাক হয়ে গেল। আতিয়া বলে ওঠে, ভাইয়া, তুমি কি আবারও আগের মতো হবে এমন? ভাইয়া, সারা জীবন থেকো। একটা বোন কি চায়? ভাইয়ের থেকে একটু ভালোবাসা, ভালো ব্যবহার, এই তো। আমি তোমার কাছে আর কিছুই চাই না, আমার সাথে এমন ব্যবহার করলেই আমি খুশি। আতিয়ার কথা শুনে আদিল আতিয়াকে কাছে টেনে নিতে গেলে সাথে সাথে নিধি ওদের মাঝখানে দাঁড়িয়ে বলল, আমার ননদকে তুমি কেড়ে নিতে চাচ্ছ নাকি? এইটা শুধু আমার বেস্ট ফ্রেন্ড, আদরের ছোট বোন, তুমি দূরে যাও। নিধি আতিয়াকে জড়িয়ে ধরল। সবাই হেসে দিল। আদিল বলে ওঠে, থাকো তুমি তোমার ননদকে নিয়ে, আমি যাই। আপু তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে আসছি। আদিল সিঁড়ি বেয়ে চলে গেল। আতিয়া বলে ওঠে, যাও যাও, আমার ভাইয়ার তোমাকে দরকার, বারবার পেছনে তাকাচ্ছে। কানের নিচে একটা দিব, ভারী দুষ্টু হয়েছ। ইয়া মানে? আতিয়া নিধি দুইজন হেসে দিল। নিধি রুমে চলে গেল। আতিয়া ও রুমে চলে গেল। আদিল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলে নিধি বলে ওঠে, এই, তুমি আয়াতকে সবসময় স্পর্শ করবে না। এই জড়িয়ে ধরার সাহস তুমি কোথায় পেয়েছো? মাইন্ড আপনার অনেক খারাপ। আমি ওনাকে নিজের ছোট বোনের মতো ভালোবাসি, সেই অনুযায়ী আমি ওনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চাইছি। জাস্ট শ্যাট আপ। তুমি ওর ভাইয়া না, ভুলে যাবে না। তুমি অন্য ছেলে। অন্য ছেলেরা কখনোই আপন ভাই হতে পারে না। তুমি যতই মুখে বলো, তোমার ভেতরে খারাপ চিন্তা আসবে। ওই তোমার রক্তের কেউ না, সো ওকে ভাই হওয়ার ভান করে স্পর্শ করবে না। নিধির কথা শুনে আদিল নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। আদিল নিধির সামনে এসে সজোরে থাপ্পড় মারতে গিয়েও হাত থামিয়ে নিল। নিধি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। নিধি চোখ খুলে থাপ্পড় মেরে বলল, সাহস, আমাকে মারতে আসো? আমি এখানে থাকবো না। আপনার মানসিকতা অনেক খারাপ। আপনার জামাই আপনার কারণে এখন থেকে চলে যেতে বাধ্য হয়েছে, কারণ আপনার মানসিকতা এত নিচু যে কোনো মানুষের আপনার সাথে থাকা সম্ভব না। আদিলের কথা শুনে নিধি চোখে পানি চলে আসলো। আদিল রেগে চলে গেল। নিধি খাটে বসে পড়ল। ফ্ল্যাশব্যাক। আমাকে বিয়ে করছস দেখে তোকে আমি বউ হিসেবে মানবো? কোনোদিনও না। তুই আমার সিনিয়র, তুই কোন হিসেবে আমাকে বিয়ে করলি? তোকে আমি আপু বলে সারা জীবন ডেকেছি, তুই আমাকে হাওয়া দেখাচ্ছস, আর সেই মানুষ আমাকে বিয়ে করছস? তোর কি লজ্জা করে না? রাহাত, আমি তো তোমাকে বিয়ে করতে চাই নাই। আমি বাধ্য হয়েছি তোমাকে বিয়ে করতে। আমি আম্মু আব্বু খালু খালাকে অনেক বুঝিয়েছি, ওরা বোঝে নাই। চুপ কর, তুই আমার সামনে নাটক করবি না। তুই একটা খারাপ মহিলা, কচি ছেলে দেখে মাথা ঠিক থাকে নাই, তাই না? তুই আমার কাছে আসার চেষ্টা করলে আমি তোকে খুন করে ফেলবো। রাহাত কথাগুলো বলে নিধিকে ধাক্কা মেরে ফেলে দিল। নিধি সোজা টি টেবিলের কার্নিশে সাথে কপাল কেটে গেল। রাহাত সোফায় শুয়ে পড়ল। নিধির কপালে কাটা দেখে ও কিছু না বলেই ঘুমিয়ে গেল। নিধি ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে চোখের পানি মুছে নিয়ে চলে গেল নিচে। আদিল আতিয়া রান্নাঘরে হাসাহাসি করছে আর দুষ্টুমি করে কাজ করছে। নিধি এগিয়ে গেলে দেখে দুইজন ময়দা দিয়ে ভূত হয়ে আছে। রান্নাঘর পুরো ময়দা দিয়ে 12টা বাজিয়ে ফেলেছে। নিধি বলে ওঠে, দুইজন এসব কি করছো? নিধির কথা শুনে আতিয়া তাড়াতাড়ি হাসি থামিয়ে বলল, ভাবি,
কোথায় কি হয়েছে একটু এদিকে এসেছে, দেখেই দিবে। নিধি আতিয়ার কাছে গেলে আতিয়া নিধির হাত ধরে ময়দার ভিতরে হাত দিয়ে মুখে ভরিয়ে দিয়ে বলল, ভাবি, আপনি এইসব কি করলেন? সারা রান্নাঘর ময়দা দিয়ে কি করেছেন? ভাইয়া, তুমি ভাবি রোমান্স রুমে গিয়ে করো, রান্নাঘরে কেউ করে? আতিয়ার কথা শুনে নিধি আদিল চোখ বড় বড় করে ফেলল। আদিল কিছু বলার আগে নিধিকে আদিলের দিকে ধাক্কা দিলে আদিল লাফ দিয়ে সরে গেল। নিধি দেয়ালের সাথে ধাক্কা খাবে, সাথে সাথে আদিল হাত ধরে টান দিয়ে ধরে থাকলে নিধি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। নিজেকে পড়ে যেতে না দেখে চোখ খুলে দেখে আদিল হাত ধরে আছে। নিধি তাড়াতাড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, অনেক পাকনা হয়েছেন তাই না? আম্মুকে ডাক দিতে হবে। না না, আমি কিছু করি নাই, এখানে তোমার দুইজনে করেছো। ভাইয়া বলো, তোমরা করেছো না? হুম। ওই যে ভাইয়া বলো, তার মানে তোমরা করেছো। আতিয়া হাসতে লাগলো। আতিয়ার হাসি দেখে আদিল হেসে বলে, আমি কিছু করি নাই, সব তোমার ভাবি করছে। এই পুড়ে গেল ফুচকাগুলো, তাড়াতাড়ি তোলো। নিধি আতিয়াকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি তুলে দিতে লাগলো। নিধি সব তুলে দিয়ে বলল, দুইজন চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি করে দিচ্ছি। আপনারা আর কোনো কাজ করবেন না দয়া করে, আর করলে পুরো রান্নাঘর ব্লাস্ট হয়ে যাবে। আমাদের কি পচার রাঁধুনি বাবু নাকি? না, আপনারা অনেক ভালো রাঁধুনি, তাই আপনারা দাঁড়িয়ে থেকে দেখেন, অন্য কাজ করেন। আমি ভেজে দেই, অন্য কাজগুলো আপনারা করেন। আদিল নিধির হাত ধরে চামচ নিয়ে কাজ করতে লাগলো। আতিয়া তেঁতুল লেবু বের করলো। নিধি পেঁয়াজ মরিচ কাটতে লাগলো। হঠাৎ করে নিধির হাত পিছলে গিয়ে চাকুর সাথে হাত কেটে গেলে নিধি চিৎকার দিয়ে উঠল। আতিয়া আদিল তাড়াতাড়ি করে নিধির দিকে তাকালে চমকে গেল। আদিল তাড়াতাড়ি করে গ্যাস বন্ধ করে ফেলল। আতিয়া নিধির হাত ধরে বসার ঘরে চলে গেল। আদিলের আব্বু আম্মু কাছে আসলো। আদিল তাড়াতাড়ি করে রুমাল বের করে নিধির হাতে বাঁধতে লাগলো। নিধি ব্যথায় কান্না করতে লাগলো। আতিয়া দৌড়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসতে চলে গেল। আদিল বলে ওঠে, কান্না করো না, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। এই হাত ছাড়ো। নিধি, রাগ কেন করছিস? আমার ছেলে কি করছে? ভাইয়া, ফার্স্ট এড বক্স। ভাবি, ভাইয়া কি করেছে? ভাইয়ার উপরে কেন রাগ দেখাচ্ছ? আদিল ফার্স্ট এইড বক্স খুলে নিধির হাত থেকে রুমাল খুলে হাতে পরিষ্কার করে দিতে গেলে নিধি ভয়ে কান্না করতে লাগলো। আতিয়াকে জড়িয়ে ধরলো। আদিল নিধির হাতে ফু দিতে লাগলো। আদিলের দিকে তাকিয়ে থাকতে লাগলো আর কান্না করতে লাগলো। আদিল সুন্দর করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। আদিল বলে ওঠে, কান্না করেন না, ঠিক হয়ে যাবে তো। আপনি পারেন না, পেঁয়াজ কেন কাটতে গেছেন? যা পারেন না তা কেন যে করেন? আমি সব পারি, হঠাৎ করে হয়ে গেছে। আমি কি ইচ্ছে করে করছি নাকি? ভালোই কাজ পারেন, কান্না করেন না। ভাইয়া, বকা দিও না। ভাবির রক্ত দেখতে পারে না, রক্তের কারণে এমন কান্না করছে। হুম, বুঝলাম। আচ্ছা থাকো, আমি যাচ্ছি। আদিল রান্নাঘরে গিয়ে হাত ভালো করে ধুয়ে সব কাজ একা করতে লাগলো। সব রেডি করে আদিল টেবিলের উপর রেখে দিয়ে বলল, আতিয়া, গোসল করে আসো। আদিল কথাগুলো বলে রান্নাঘরে গিয়ে সব পরিষ্কার করতে লাগলো। কাজের লোকরা মানা করলে আদিল ওদের সরিয়ে দিয়ে সব পরিষ্কার করে চলে গেল। আদিল রুমে গিয়ে সোজা গোসল করতে চলে গেল। গোসল করে আদিল নিচে আসলো। আতিয়াও গোসল করে নিচে এসেছে, সব টি টেবিলের উপর রাখলো। আতিয়া বলে ওঠে, ভাইয়া, বাবিকে বানিয়ে খাইয়ে দাও, আমি আব্বু আম্মুকে দেই। ঠিক আছে। আমি বানিয়ে খাইতে পারি। ভাইয়া বানিয়ে দেবে, তুমি চুপ করে থাকো। আদিল নিধিকে বানিয়ে দিয়ে মুখের দিকে এগিয়ে দিলে নিধি রাগী লোক নিয়ে তাকালে আদিল নিজের মুখে পুড়ে নিল। সবাই হাসতে লাগলো। আদিল বলে ওঠে, আরও খাবে? অনেক মজা হয়েছে তাই না? ভাইয়া, তুমি তো ভারী দুষ্ট হয়েছো। আদিল ছাড়, আমি নিধিকে খাওয়াই দিচ্ছি। না আম্মু, তুমি বসে থাকো, আমি বানিয়ে দিচ্ছি। আদিল বানিয়ে দিতে লাগলো। নিধি নিজের হাতে খেতে লাগলো। আদিল আতিয়ার মুখে দিয়ে দিলে আতিয়া হেসে দিল। আদিলের ফোন বাজলে আদিল চমকে গেল। আদিল কলটা কেটে দিলে আবার কল আসলো। আদিল বারবার কাটতে লাগলো আর কল দিতে লাগলো ওই পাশ থেকে। আদিলের আম্মু বলে ওঠে, কি রে, ফোনটা ধর, কারো বিপদও তো হইতে পারে, এতবার কল দিচ্ছে। আদিলকে সবাই কল ধরতে বলে আদিল না চাইতে কল রিসিভ করলো। ওই পাশ থেকে কান্না শুনে আদিল বলে ওঠে, মানুষের সুযোগ একবার আসে, বারবার না। সো দয়া করে কল দিবেন না। আদিল,
আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমার আম্মু আব্বুর রাগ আমার উপর খাটিও না দয়া করে প্লিজ। আমি কারোর রাগ কারোর উপরে খাটাচ্ছি না। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না। এইটাই শেষ কথা। কল দিবেন না দয়া করে। আদিল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ত্রিধার কথা শুনে আদিল হাসতে লাগলো। আদিল হেসে বলে, ওকে তাহলে মরে যাও, আত্মহত্যা করতে পারো। আমি কিছু আইডিয়া দেই। 1, গলায় দড়ি দিতে পারো। 2, নদীতে ঝাঁপ দিতে পারো, তাও গলায় ইট বেঁধে নিয়ে। 3, বিষ খাইতে পারো। আর আদিল আর কিছু বলার আগেই ত্রিধা ফোন কেটে দিল। আদিল ফোনটা পকেটে রেখে দিলে আতিয়া বলে, কে কল দিয়েছিল? আর এভাবে কেউ কাউকে মরার কথা বলে? যে মানুষ যেমন কথার যোগ্য তাকে সেই কথা বলার দরকার। বাদ দাও। আচ্ছা, আমি রুমে বাহিরে যাব। নিধির সাথে অফিসে যাও, ওর সাথে থেকে ওকে হেল্প করো। তুমি ছিলে না, ওই একা চারিদিকে সামলাচ্ছে। আম্মু দরকার নাই, ওই এত বছর পর এসেছে, একটু রেস্ট নিক। আচ্ছা ঠিক আছে। আদিল আর কিছু না বলে চলে গেল। সন্ধ্যার দিকে আদিল বাসায় ফিরল, সবার সাথে বসে গল্প করতে লাগলো। 10টার দিকে খাবার খেয়ে আদিল নিধি রুমে চলে গেল। আদিল দরজা লাগিয়ে দিল। নিধি ভ্রুকুচকে তাকালে আদিল বলে ওঠে, আপনি এখানে নিশ্চিন্তে ঘুমান। গতকাল তো সারা রাত ঘুমান নাই। আপনি এক কাজ করেন, বেলকনির দরজা লাগিয়ে দেন। আমি বেলকনিতে ঘুমাবো। আরে ওখানে ঘুমাতে হবে না, এখানে ঘুমাও। থাক ম্যাম, এত কথা শুনতেও চাই না, বলতেও চাই না। যা করতে বলি ওইটা করেন, তাও শান্তিতে ঘুমান। আদিল বালিশ আর একটা কাঁথা নিয়ে ব্যালকনিতে গিয়ে ঘুমিয়ে পড়লো। নিধি দরজা লাগিয়ে না দিয়ে শুয়ে পড়লো। নিধি সারা রাত জেগে থাকলো। 1 মাস পর মিটিং দেখে আপনাকে কাজে সাহায্য করছি, না হইলে জীবনেও করতাম না। থ্যাংক ইউ তোমার সাহায্যের জন্য, এই ডিলটা পেয়েছি। তুমি বলো এটার জন্য কি চাও? আমাকে 20,000 টাকা দেন। টাকা বাদে আর কিছু লাগবে বলো। টাকা ছাড়া আর কি বা চাইবো? যা চাইবো তা তো পাবো না জানি। কি চাইবে বলো, দিব আজকে। বলবো? বলো। যদি বলি আমি আপনাকে চাই। আদিলের কথা শুনে নিধি সজোরে থাপ্পড় মেরে দিল। নিধি রেগে বলে ওঠে, তোমার সাহস কি করে হয় আমাকে চাওয়ার? তোমার সাথে ভালো ব্যবহার করেছি এই জন্য মাথায় উঠে গেছো? তোমাকে আমি ভালো ভেবেছিলাম, তুমি আসলেই খারাপ। নিধি রেগে আবার মারতে যাবে। আদিল সাথে সাথে নিচে বসে পড়ল। নিধি আরো রেগে গেল। আদিল বলে ওঠে, আরে আমি মজা করছি তো। আমার খেয়ে কাজ নেই। আপনার মতো বিবাহিত মেয়েকে বিয়ে করতে হবে? আমি সিঙ্গেল স্মার্ট একটা পোলা। আপনার মতো দেশ স্বাধীন করা মেয়েকে কে বিয়ে করবে? আদিলের কথা শুনে নিধি রাগে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি? দেশ স্বাধীন করা মানে? ইয়ে মানে না, কিছু না। আচ্ছা শুনেন না, সরি মজা করছি। আমার কিছু লাগবে না, আমাকে টাকা দিলে হবে। টাকা পাঠিয়ে দিব, আর বাজে কথা যেন না শুনি বলা, তাহলে তোমার খবর আছে। ঠিক আছে। নিধি চলে যেতে নিলে আদিল পিছন থেকে বলল, আপনাকে আমার ভালো লাগে, এখানে আমি কি করতে পারি? আদিলের কথা শুনে নিধি রাগী লোক নিয়ে তাকাতে আদিল বলে ওঠে, আরে মজা করছে, আপনি রেগে গেলে অনেক সুন্দর লাগে। আপনাকে রাগাতে এই জন্য ভালো লাগে। ভালো হও, সময় এখনো আছে। ওকে ম্যাম, আই লাভ ইউ। আদিল। নিধি জুতা ছুঁড়ে মারলে আদিল ক্যাচ ধরে হাসতে লাগলো। নিধি রেগে আদিলের কাছে এসে মারতে যাবে, ওর জুতার সাথে পিছলে গিয়ে সোজা আদিলের উপর গিয়ে পড়লো। আদিল নিধিকে এত কাছে পেয়ে সারা শরীর পাথর হয়ে গেল। বুকের ভিতরে হৃদস্পন্দন বেড়ে যেতে লাগলো। আদিলের চোখগুলো বড় বড় হয়ে গেল। নিধি আদিলের উপর থেকে উঠতে যাবে, আদিলের শার্টের সাথে চুল বেঁধে গেল। নিধি বলে ওঠে, বিড়াল একটা, আমার চুল ছাড় বলছি। আমি কি করছি? আপনার চুল আপনি ছাড়েন, আমাকে বলেন কেন? আমি কি কিছু করছি নাকি? আদিল মাথার নিচে হাত রেখে শুয়ে থাকতে লাগলো। নিধি আদিলের শার্টের বোতামের ভিতর থেকে চুল সরানোর চেষ্টা করতে লাগলো। নিধি এক পর্যায়ে কান্না করে দিলে আদিল তাড়াতাড়ি করে চুল ছাড়িয়ে দিল। নিধি উঠে থাপড় মেরে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আদিল গালে হাত দিয়ে বলে ওঠে, আমি কি করলাম? আমাকে শুধু থাপ্পড় দেয়, নিজে আমাকে নিয়ে পড়লো আর আমাকে মারলো। আদিল কথাগুলো ভাবতে ভাবতে নিচে চলে গেল। নিচে গেলে দেখে আতিয়ার আব্বু আম্মু সবাই বসে কথা বলছে। আদিল আতিয়ার পাশে বসলে আদিলের আব্বু বলে ওঠে, রাতে একটা পার্টি রাখছি। নিধি মামুনি কোথায়? রুমে মনে হয়। সব ব্যবস্থা করতে হবে মামুনি, ডাক দিয়ে নিয়ে আসো। যাচ্ছি। আদিল বসা থেকে উঠে যেতে লাগলো আর ভাবতে লাগলো, এমনিতে কয়েকটা থাপ্পড় খাইলাম, আবার গেলে যে কয়টা দিবে, যাই দেখি কি বলে। মারতে নিলে কিস করে দিমু না?
এসব কি ভাবি? অন্যজনের বউ এসব করা ঠিক হবে না। আদিল কথাগুলো ভাবতে ভাবতে যেতে লাগলো। হঠাৎ করে ধাক্কা খেলে আদিল তাড়াতাড়ি করে নিধিকে ধরে ফেললো। নিধি বলে ওঠে, চোখে দেখো না, কানার মতো হাঁটো। আর একটু হইলে তো পরেই গিয়ে ব্যথা পেতাম। আর ছাড়ো, এখানে ধরে আছো। সরি, আব্বু ডাকে নিচে চলেন। যাচ্ছি। নিধি আদিলকে সরিয়ে দিয়ে যেতে লাগলো। আদিল পিছন পিছন যেতে লাগলো। নিধি নিচে চলে গেল। আদিল আতিয়ার কাছে গিয়ে বসলো। নিধি বসে পড়লো। আদিলের আব্বু সব কিছু বুঝিয়ে বলতে লাগলো। পাঁচজন কথা বলতে লাগলো। সব প্ল্যান করে নিধি আদিলকে নিয়ে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে পার্টির সব ব্যবস্থা করতে লাগলো মানুষ দিয়ে। আদিল সব দিকে খেয়াল রাখতে লাগলো। রাতে পার্টির জন্য সবাই আসতে লাগলো। আদিল নিধি সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। আদিল সবার সাথে অনেক সুন্দর ব্যবহার করতে লাগলো। আদিল মেয়েদের সাথে কথা বলা, সাথে হাসাহাসি করতে দেখে নিধি নিজের অজান্তে রাগ হতে লাগলো। নিধি মনে মনে ভাবতে লাগলো, ওই যা ইচ্ছা তাই করুক, তুই কেন রাগ করছিস আর জেলাস ফিল করছিস? ওই তোর হাজবেন্ড না, তুই ভালো করে জানিস। তারপরও কেন ওর প্রতি তোরা তো জেলাসি? আদিলকে একটা মেয়ে কিস করতে নিধির হাত মুঠো করে ফেলল। নিধি তাড়াতাড়ি করে ওদের মাঝখানে গিয়ে হেসে কথা বলতে লাগলো। আদিল ওইখান থেকে চলে গেল। আদিল সবার সাথে আড্ডা দিতে লাগলো। নিধি রাগে ফুঁসতে লাগলো। নাচ গান পালা চলে আসলে সবাই নাচতে লাগলো। দুইজন মেয়ে আদিলকে নিয়ে ড্যান্স করতে লাগলো। আতিয়া ধাক্কা দিয়ে নিধিকে আদিলের দিকে ঠেলে দিলে নিধি সোজা আদিলের উপর গিয়ে পড়ল। নিধি সবার সামনে আদিলকে ধাক্কা দিয়ে নাচতে শুরু করে দিল। আদিল ভ্রু কুঁচকে তাকালো। আদিল হেসে নিধির সাথে তাল মিলিয়ে নাচতে লাগলো। আদিল নিধির কোমর ধরতে যাবে, নিধি নিজে থেকে আদিলের হাত নিজের কোমরে দিল। আদিল যেন থ হয়ে গেল। আদিল নিধির সাথে নাচতে লাগলো। আদিল নাচের শেষে নিধিকে কোলে তুলে নিল। নিধি আদিলের গলা জড়িয়ে ধরে হাসি দিল। আদিল হুট করে নামিয়ে দেয়। নিধি কিছুটা স্বাভাবিক করে আদিলের থেকে দূরে সরে গেল। সবাই পার্টিতে এনজয় করতে লাগলো। রাত 12টার দিকে সবাই এক একবার বাসায় চলে গেল। আদিল নিধি সবাইকে বিদায় দিতে লাগলো। সবাইকে বিদায় দিয়ে আদিল নিধি যেই দরজার ওইখান থেকে চলে যাবে তখনই কলিং বেল বেজে উঠল। নিধি বলে ওঠে, তুমি বসো, আমি খুলছি। আদিল আতিয়ার কোলে মাথা দিয়ে সোফার উপরে শুয়ে বলে, উফ, বড্ড ক্লান্ত লাগছে। তুমি যাও, ফ্রেশ হয়ে ঘুমাও, ভাবিকে নিয়ে যাও। আতিয়ার কথা শুনে কেউ ভিতরে ঢুকে বলল, ভাবিকে নিয়ে যাবে মানে? আতিয়া কাকে কোলে শুয়ে রাখছিস? সেসব হচ্ছেটা কি? রোহানের কথা শুনে সবাই পিছনে তাকাতে চমকে গেল। আদিল লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। রোহান বলে ওঠে, এই কে রে তুই? আমার রূপ ধরে এখানে এসেছস? তোকে এই মাগি এখানে নিয়ে এসেছে আমার চেহারা বানিয়ে, তাই না? রোহান কথাগুলো বলে আদিলকে মারতে লাগলো। আদিলের আম্মু আব্বু বলে ওঠে, এসব কি হচ্ছে? কি হচ্ছে বুঝতে পারছেন না আপনি? আপনি নিজের সন্তানকে চেনেন না? আপনি এই ছেলেটাকে এখানে থাকতে দিয়েছেন? কোনটা আপনার ছেলে, কোনটা অন্য কেউ বুঝেন না আপনি? ভাবি, এই ছেলেটাকে, দুজনের চেহারা একরকম, এইসব কি হচ্ছে? আমি তোর ভাই, আর এই ছেলে আমার চেহারার মতো চেহারা বানিয়ে এই বাড়িতে এসেছে। নিধি বাদে সবাই অবাক হয়ে গেল। রোহান আদিলকে মারতে যাবে, সাথে সাথে আতিয়া সামনে দাঁড়ালো। রোহান রেগে আতিয়াকে থাপ্পড় মারলে আদিল নিজেকে কন্ট্রোল করতে না পেরে সজোরে লাথি দিয়ে রোহানকে ফেলে দিল। আতিয়াকে ধরে গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আপনার সাহস কি করে হয় ওনার গায়ে হাত তোলার? আমার বোনকে মারবো নাকি কি করব সেটা আমার একান্ত ব্যাপার। তুই আমাকে লাথি দাস আব্বু আম্মু আপনাদের সামনে, ওই আমাকে মারলো, আর আপনারা তাকিয়ে দেখছেন। আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার কাছে রাখেন। আমাকে মারেন, যা ইচ্ছে বলেন। তুমি আমার রোহান না? এই, তুমি রোহান না, তুমি কে তাহলে? তুমি ভাইয়া, তুমি আমার ভাইয়া, তাই না? এই ছেলেটা অন্য কেউ, তাই না? সবাই আদিলকে চেপে ধরতে লাগলো। আদিল মাথা নিচের দিকে করলো। আদিল কিছু বলার আগে আদিলের আম্মু থাপ্পড় মেরে বলে, আমার ছেলে সেজে এই বাড়িতে আসার সাহস কোথায় পেলে? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে আমার ছেলে সেজে এখানে আসার? আপনি নিয়ে এসেছেন আমাকে, আমি আসতে চাই নাই। তুমি আমাদের এভাবে ধোঁকা কেন দিলে? তুমি আমাদের তো সত্যি কথাটা বলতে পারতে। কেন আমাদের ধোঁকা দিলে? আমি খারাপ তাই ধোকা দিয়েছি। আমার অভ্যাস সবাইকে ধোকা দেয়া। এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি বাসা থেকে চলে গেছি, আর অন্য ছেলেকে বাসায় নিয়ে এসেছে নোংরামি করতে। তোর লজ্জা লাগলো না? সব নষ্টের মূল তুই। তুই এই ছেলেকে এখানে নিয়ে এসেছিস, তুই প্ল্যান করে আনছোস, তাই না?
রোহান নিধির চুলের মুঠো ধরলে আদিল নিজেকে কন্ট্রোল করতে না পেরে রোহানের হাত ধরে এক ঝটকায় সরিয়ে দিলে নিধি সজোরে থাপ্পড় মেরে বলল, তোর সাহস কি করে হয় আমার স্বামীর হাত সরিয়ে নেওয়ার? উনি আপনার চুল ধরছে, আপনি তো বাধা পাচ্ছেন। তাতে তোর কি? আমার স্বামী আমাকে মারবে নাকি কি করবে তার ব্যক্তিগত ব্যাপার। তুই আমাদের এখানে নাক গলাবি না। রোহান, আমাকে ক্ষমা করে দাও। আদিলের এখানে দোষ নেই। আমি ওকে টাকা দিয়ে এখানে রেখেছি। নিধির কথা শুনে রোহান রাগে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। নিধির ঠোঁট দিয়ে রক্ত পড়তে লাগলো। রোহান চুলের মুঠো ধরে বলে, তুই যে একটা খারাপ মেয়ে, আগে বলেছিলাম, কিন্তু আমার বাবা মা কখনোই আমার কথা বিশ্বাস করে নাই। কি আব্বু আম্মু কি শুনতে পাচ্ছেন? বৌমা, তুমি আগে থেকে জানতে এই ছেলে অন্য কেউ? হ্যাঁ, জানতাম। আমার পুরো কথাটা শুনে তারপর যা বলার বলবেন। কি কথা শুনবো? ছি, তুমি এত নোংরা! সব কিছু জানার পর তুমি ওই ছেলের সাথে একই রুমে থাকছো? তুই কি ওর সাথে একই রুমে থাকছোস? আম্বাব্বু এই মহিলাকে আমার চোখের সামনে দেখতে চাই না। এক্ষুনি এখান থেকে বের করো, না হলে কিন্তু আমি খুন করে ফেলবো। রোহান, শান্ত হ বাপ। রোহান, তুমি প্লিজ শান্ত হও, আমার কথাটা শোনো। কি কথা শুনবো তোর, বল। তুমি চলে যাওয়ার পর সবাই অনেক ভেঙে পড়েছিল। তোমার আম্মু আব্বুর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিল। আদিলকে 1 মাস আগে আম্মু নিয়ে এসেছিল। আমি ওর ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে ওকে আমি ভাড়া করি। আমি দেখেছি ওকে পেয়ে সবাই কত খুশি ছিল। সবাই আবার নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেয়েছে। আদিল আমার সাথে একই রুমে থাকলে ওই আমার দিকে কখনো খারাপভাবে তাকায় নাই। ওই একদিন শুধু রুমে শুয়েছে, তাও সোফায়, আর বাকি সব দিন ওই ব্যালকনিতে ঘুমাতো। নিধি সব খুলে বলে। রোহান রেগে গলা চেপে বলে, আমাকে কি বোকা চন্দ্রবিন্দু মনে হয়? একটা ছেলে তোর সাথে আছে, তোকে স্পর্শ করবে না, তোকে ছেড়ে দিবে? তুই আমাকে বাল বুঝাস? আদিল ধরতে যাবে তার আগে আতিয়া আদিলের আব্বু রোহানকে সরিয়ে দিলে নিধি জোরে জোরে কাশতে লাগলো। রোহান বলে, আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন কেন? ওর নোংরামি আমি বের করব। চুপ করো। বৌমা আমাদের কথা ভেবে এমন করেছে। আমি মানছি বৌমা এটা ঠিক করেনি, পরপুরুষকে রুমে রাখাটা। বাট তুমি এতদিন কোথায় ছিলে? আজ হঠাৎ করে কি মনে করে আসলে শুনি? আমার বাড়িতে আমি কখন আসবো না আসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এসব জিজ্ঞেস করবেন না দয়া করে। রোহান, প্লিজ বিশ্বাস করো, আদিলের সাথে আমার কোনো সম্পর্ক নেই খারাপ। ওই সত্যি ব্যালকনিতে থাকতো। ওকে, বিশ্বাস করব, প্রমাণ কর। নিধির হঠাৎ করে মনে পড়তে নিধি ওর ফোন বের করে সবার সামনে সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে লাগলো। রোহান হাতে নিয়ে সব দেখতে লাগলো। সব ফুটেজ দেখে ফোন রেখে বলল, তোরা যে রুমের বাইরে কিছু করস নাই, তার কি প্রমাণ? রুমের ভেতরে কিছু হয়তো জানতাম না, কিন্তু বাইরের সব কিছু সাক্ষী। আমি ভাবি কিছু করি নাই। এই ছেলেটা ভাবিকে কখনো খারাপ নজরে তাকায় নাই, আমি দেখি নাই। আমি এখন বুঝতে পারছি এই ছেলেটা কেন ভাবির কাছে যেতে বললে এড়িয়ে যাইতো। আমি এতদিন ভেবেছি সবাই আসে লজ্জার কারণে এমন করতো। এখন বুঝতে পারছি আসলে এই ছেলেটা তো আমার ভাই না। এই এখন থেকে বের হ, পুলিশে দেওয়ার আগে। আমার টাকা পাওয়া বাকি আছে, আমার টাকা দিতে বলেন আপনার স্ত্রীকে। কিসের টাকা? এখান থেকে যা, না হলে পুলিশে ধরিয়ে দিব তোকে। ম্যাম, এমন তো কোনো কথা ছিল না। আমার টাকা দিয়ে দেন, আমি চলে যাই। তুমি ওইখানে যাও, তোমার অ্যাকাউন্ট নাম্বার আমার কাছে আছে, দিয়ে দিব। ওকে। আদিলের আব্বু আম্মু আদিলের দিকে তাকিয়ে থাকলো। আদিলের বুকের ভিতরে চাপা কষ্ট হতে লাগলো। আদিল হেঁটে যেতে লাগলো। আদিল পিছনে ঘুরে তাকিয়ে কিছু বলতে গিয়েও চোখের পানি গড়িয়ে পড়লো। রোহান রেগে তাকিয়ে থাকলো। আদিল বলে ওঠে, ম্যাম, স্যার, ছোট ম্যাম, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আপনাদের সাথে অভিনয় করছি টাকার জন্য। আমি আপনাদের আবেগ নিয়ে খেলতে চাই নাই। আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আপনাদের সাথে এতদিন নাটক করি নাই। আপনাদের আমার আপন ভেবে আমি নিজের মতো ব্যবহার করছি। আমি 1 মাসে ভুলে গেছিলাম আপনারা আমার বাবা মা না। আতিয়া ম্যামকে আমি নিজের বোন ভেবে ভালোবেসে গেছি। কোনো কথা বলবে না, তুমি আমার নাম মুখেও নিবে না। তুমি এখন থেকে চলে যাও। তুমি চলে যাবে জানার পর মায়া কেন জড়ালে? তুমি এত মায়ায় না জড়িয়ে দিলেও পারতে। আতিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আদিল চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে মুছতে বলল, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি নিজের ইচ্ছে কিছু করি নাই। আমি তোমাদের হুট করে ভালোবেসে ফেলেছি। একদম আমার ফ্যামিলিকে ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। এখান থেকে চলে যা, নিজের ভালো চাইলে অনেক আরামে থাকছোস। ম্যাম, স্যার, দয়া করে আমাকে ক্ষমা করে দিয়েন। আমার উপরে নারাজ হয়ে থেকেন না। আমি সত্যিই দোষী। আপনাদের মন নিয়ে খেলা করছি, কিন্তু আপনাদের ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছে।
বুকের ভিতরে ব্যথা হচ্ছে অনেক। এখান থেকে চলে যাও। একদম আর নাটক করবে না। অনেক নাটক করছো নিধি। ওকে টাকা দিয়ে দাও। আর ধন্যবাদ অনেক নাটক করার জন্য। আদিলের আম্মু কান্না করতে লাগলো। কান্না করতে করতে চলে গেল, আতিয়াও চলে গেল। রোহান নিধিকে টেনে নিয়ে গেল। আদিল চলে যেতে নিলে আদিলের আম্মু আদিলের পিছন পিছন যেতে লাগলো। আদিল চোখের পানি মুছতে মুছতে চলে গেল। বাসা থেকে কিছু দূর গেলে আদিলকে পিছন থেকে ডাক দিলে আদিল পিছনে ঘুরে আব্বুকে দেখে অবাক হয়ে গেল। আদিল দাঁড়িয়ে গেলে আদিলের আব্বু বলে ওঠে, তোমার সাথে আমার কথা আছে। কি কথা স্যার? ওইদিকে চলো। আদিলের আব্বু আদিলকে নিয়ে কিছু দূর গিয়ে গাছের নিচে বসে বলল, তোমার বাসা কোথায়? তোমার বাবা মায়ের নাম কি? আমার বাসা রাঙাপুর গ্রামে। আমার বাবা নাই, মা আছে, কিন্তু সেই কোথায় তা আমি জানি না। তাকে আমি খুঁজে বেড়াচ্ছি। তোমাকে একটা পিক দেখাবো, তুমি কি বলতে পারবে এই মানুষটাকে চেনো নাকি? আদিলের আব্বু ফোনের ভিতরে একটা পিক বের করে আদিলের দিকে দিলে আদিল চমকে গেল। আদিল বলে ওঠে, এটা তো আমার আম্মু। আপনার কাছে ওনার ছবি কি করছে? আপনি কি আমার আম্মুকে চেনেন নাকি? তুমি ওর সন্তান। বাট আপনি আম্মুকে কিভাবে চেনেন? আদিলের আব্বু আদিলকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু খেতে লাগলো। আদিলকে বলল, আদিল, তুমি তোমার আম্মুর সাথে দেখা করবে। হ্যাঁ, আমার আম্মু কোথায় আপনি কি জানেন? প্লিজ আমাকে নিয়ে চলেন। আদিল, তোমাকে আমি কিছু কথা বলবো। আগে চলো, আমি তোমাকে তোমার আম্মুর কাছে নিয়ে যাচ্ছি। আদিল ওর আব্বুর সাথে যেতে লাগলো। দুইজন একটা রিকশায় উঠে যেতে লাগলো। আদিল অনেক খুশি হয়ে বলল, স্যার, আপনি আমার আম্মুকে কিভাবে চেনেন? আর স্যার, আমার আর আপনার ছেলের চেহারা এত মিল কিভাবে হইল? আমি শুনেছি একটা মানুষের মতো 7 জন আছে। আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু আপনার ছেলের ছবি দেখে অবাক হয়ে গেছিলাম। তোমার সকল প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। আমার সাথে চলো। আদিল আর কিছু বলল না। আদিল ওর আব্বুর সাথে চলে গেল। 40 মিনিট জার্নি করে একটা বাসার ভিতরে ঢুকে পড়লো। কলিং বেল চাপতেই দরজা খুলে গেল। আদিল সামনে থাকা মহিলাকে জড়িয়ে ধরে বলল, আম্মু। আদিলের কথা শুনে মহিলাটা অবাক হয়ে তাকালো। আদিলের আব্বুর দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলে ওঠে, কে তুমি? এভাবে জড়িয়ে কেন ধরেছো? আমাকে ছাড়ো বলছি। আর শফিক, তুমি এখানে কি করো? আম্মু, তুমি আমাকে চিনতে পারছো না? আম্মু, আমি তোমার ছেলে আদিল। দেখো আমার দিকে, ভালো করে দেখো। রহিমা আদিলের কথা শুনে চমকে গেল। আদিলের দিকে তাকিয়ে বলল, তুই মরস নাই? রহিমার কথা শুনে আদিল বুকের ভেতরে কেঁপে উঠল। আদিল মুখে হাসি রাখার চেষ্টা করে বলল, আম্মু, তুমি আমার মৃত্যু কামনা করছো? এই, তুই চুপ কর। তুই আমাকে আম্মু বলস কেন? আমি তোর আম্মু না, আমি তোর কেউ না। আম্মু, আমার সাথে এমন ব্যবহার কেন করছো? আম্মু, তুমি কি আমার উপরে কোনো কারণে রেগে আছো? ভিতরে ঢুকতে দিবে? তোর ছেলেকে নিয়ে তুই এখান থেকে যা। শরীর জলে আমার তোর পোলাপাইন দেখলে। আম্মু, এইসব কি বলছো? আম্মু, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? আমি তোমার কি ক্ষতি করছি? এই ছেলে, বারবার আমাকে আম্মু কেন বলস? আমি তোর আম্মু না, বুঝোস না বাংলা কথা? আমি জানি তুমি আমার আম্মু। আমাকে দাদি সব বলেছে। আমার তোমার চেহারা বেশি খেয়াল নাই, কিন্তু আমার কাছে তোমার ছবি আছে। আর দাদি আমাকে এই ছবিটা দিয়েছে। আমার কাছে তোমার 2টা ছবি আছে। আম্মু, তুমি কেন রেগে আছো আমি জানি না, কিন্তু আমি তোমাকে অনেক মিস করছি আম্মু। ধ্যাৎ, এই তোর ছেলে নিয়ে যা তো এখান থেকে। আর এই তোর বড় ছেলে নাকি, যে হারিয়ে গেছিল? এটাকে নিয়ে যা, মাথা নষ্ট করে দিচ্ছে। ভিতরে ঢুকতে দাও। আর আদিলের সাথে এমন ব্যবহার করা বন্ধ করো। তুমি ওকে ভালোবাসো, আর ওই তোমাকে অনেক ভালোবাসে। ওই তোমাকে খুঁজতে এই শহরে এসেছে। রহিমা কিচ্ছু বলল না। আদিল ওর আব্বুকে নিয়ে ভেতরে গেল। আদিলকে বসতে বলল। আদিল রহিমাকে বলল, আম্মু, আমার সাথে এমন করো না। আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি আমাকে রেখে চলে এসেছো, এতে আমার অনেক কষ্ট। তার উপরে দেখা হওয়ার পর আমার সাথে এমন ব্যবহার করো না। তুমি ছাড়া তো আমার এই দুনিয়াতে কেউ নাই। আমি তোর আম্মু না, তোর আম্মু অন্য কেউ। এইটা তোর আব্বু, আর ওর স্ত্রী তোর আম্মু হয়। এইসব কি বলছো? ঠিক বলছে। আদিল, আমি তোমাকে সবকিছু খুলে বললে তুমি বুঝতে পারবে। কি খুঁজে বলবেন শুনি? তুমি রোহান জমজ, কিন্তু তোমার আম্মু তোমার ব্যাপারে কিছু জানে না। তুমি হলে রহিমা তোমাকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। তোমাকে নিয়ে বের হওয়ার 3 মিনিট পরেই রোহান হয়। রহিমা আমার এক্স গার্লফ্রেন্ড। ওই আমার উপরে রেগে তোমাকে নিয়ে পালিয়ে যায়। ওই তোমাকে মেরে ফেলার জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু ওই তোমাকে মারতে পারে না। তোমাকে নিয়ে গ্রামে চলে যায়। আমি তোমার অনেক খোঁজ করছি, কিন্তু আমি ওকে পাইনি, তোমাকেও না। 7 বছর আগে আমি ওকে খুঁজে পাই। ওই তোমার কোনো খোঁজ আমাকে দেয়নি।
আমাকে বলেছিল তোমাকে মেরে ফেলেছে। আমি ওকে জেলে দিয়েছিলাম। ওই এতদিন জেলে ছিল, 1 মাস আগে ওই ছাড়া পেয়েছে। সব শুনলি তো, যা এখান থেকে তোরা। তোদের দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। আম্মু, আমি কার সন্তান আমি জানি না। আমি আপনাকে আম্মু হিসাবে জানি। আমি আপনাকে ভালোবাসি আম্মু। তোর বাপের রক্ত তোর শরীরে, তার মানে তুই যে কত আমাকে ভালোবাসিস আমার জানা আছে। তোরা সব বেঈমান। এখান থেকে যা, না হলে এখানে আগুন জ্বালিয়ে 3জন পুড়ে মরবো। যাবি নাকি আগুন ধরিয়ে দিব? রহিমার কথা শুনে আদিল শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু, আমি কোথাও যাব না। আমাকে আপনার কাছে থাকতে দেন না। আম্মু, আপনি তো আমাকে লালন পালন করে বড় করছেন। আপনি দয়া করে আপনার সেবা করার সুযোগ দেন। আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। আমার আসল মা তো আমার কথা জানে না। আমি যে তার সন্তান, আর আমিও তো আপনাকে আমার মা হিসেবে জানতাম। প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। আদিলের কথা শুনে রহিমার চোখে পানি গড়িয়ে পড়তে মুছে ফেলে বলল, ছাড়, তোদের কাউকে আমি বিশ্বাস করি না। তোরা এখান থেকে যা, নইলে আমি আগুন ধরিয়ে দিলাম। ওকে দেন, আমি এখানে আছি। আদিল বসে থাকলে রহিমা গ্যাসের লাইনে আগুন লাগিয়ে দিতে যাবে। আদিল এগিয়ে গিয়ে বলল, আমি আগুন লাগিয়ে দেই, আপনি এখন থেকে যান। থাক, আগুন লাগিয়ে দিলে সব পুড়ে যাবে। তার থেকে এই চাকু দিয়ে আমাকে মেরে ফেলেন। আদিল কথাটা বলে চাকু নিয়ে রহিমার হাতে দিয়ে নিজের গলায় ধরে চাকু মারতে যাবে। সাথে সাথে রহিমা চাকু ফেলে থাপ্পড় মেরে বলল, পাগল হয়ে গেছোস? তোকে মারা হইলে আমি কবে মেরে ফেলতাম। এখান থেকে চলে যা। আমি একটা পাপী। আমি তোর লাইফটা নষ্ট করে দিয়েছি। তোর বাপের রাগ আমি তোর ওপর খাটিয়ে মোটেও ঠিক করি নাই। আমি তোকে নষ্ট করে দিয়েছি, কষ্ট দিয়েছি তোকে। তুই চলে যা এখান থেকে। আমি অনেক খারাপ। রহিমা কান্না করতে লাগলো। কথাগুলো বলে আদিল বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আপনার জায়গায় আমি হইলে আমি আব্বুকে খুন করতাম। আর সেখানে আপনি রাগ করে আমাকে তুলে নিয়ে এসেছেন, আমাকে ভালোবেসে আদর করে পালছেন। আমি দাদির কাছে সব কিছু শুনেছি। আপনি আমাকে কত কষ্ট করে পালছেন, কিন্তু হঠাৎ করে আপনি আমাকে ফেলে চলে যান। এইটা আমার কষ্ট দিত খুব। আমাকে ক্ষমা করে দে রে বাপ। আমার প্রতিশোধের আগুনে আমি তোর সাথে অন্যায় করেছি। আমার এখনো মনে আছে সেই দিন তুই আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলি। তারপরও আমি তোর প্রতি মায়া না করে তোকে ছেড়ে চলে এসেছিলাম। আম্মু, বাদ দেন। আমি অতীত নিয়ে ভাবতে চাই না। আপনি কান্না করেন না, আপনি আর আমাকে দূরে সরিয়ে দিয়েন না। আমি আপনাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। তোর আম্মু জানলে আমার সাথে, তোকে দেখলে তোকে কেড়ে নেবে। তার থেকে তুই আগেই চলে যা। আমি নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি। শফিক, নিয়ে যাও ওকে। আমি এখানে একা ভালো আছি। আমি যাব না, আমি আপনার কাছে থাকবো। আমাকে আপনার কাছে আশ্রয় দেন প্লিজ। আদিল, আমার সাথে চলো। তোমার আম্মুকে আমি সুযোগ বুঝে সব খুলে বলি, ওই ঠিকই তোমার কথা বুঝবে। না, আমি ওইখানে আর যাব না। চলো আমার সাথে, তোমার আম্মুকে বলতে হবে সব। বলছি তো যাব না ওইখানে। আম্মু, আমি তোমাকে ইনকাম করে খাওয়াবো। তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি নিব। তাও আমাকে এখন থেকে যেতে বলো না। ওই ফ্যামিলিতে আমি থাকতে পারবো না। ওইটা স্বার্থপর ফ্যামিলি একটা। তুইও বুঝিস ওইটা স্বার্থপর ফ্যামিলি? আম্মু, প্লিজ আমাকে এখানে থাকতে দাও। শোন, এখান থেকে চলে যা। আমার এখানে থাকা লাগবে না। মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসিস। এখন তুই যা বাপ। আমার সাথে থেকে তোর লাইফটা নষ্ট করিস না। সবাই তোকে খারাপ মহিলার ছেলে বলবে, খুনির ছেলে বলবে। এখান থেকে চলে যা। বলছি তো যে যাই বলুক যাব না। আমি এখানে থাকবো। আমি আল্লাহ কসম, তুই যদি তোর বায়না ধরে থাকোস তাহলে আমার মরা মুখ দেখবি। রহিমার কথা শুনে আদিল থমকে গেল। আদিল আর কিছু না বলে চলে গেল। রহিমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আদিলের আব্বু চলে যেতে নিলে রহিমা বলে ওঠে, আদিল আর কখনোই আমার কাছে আসবে না। ওই কসম জিনিসটা তো পছন্দ করে না। যে কসম দেয় তাকে ওই ঘৃণা করে। ওকে ভালো রেখ। আমি ওকে পেটে ধরে নাই হয়তো, কিন্তু আমি ওকে আমার নিজের সন্তানের মতো পালছি। ওই কষ্ট পেলে কাউকে বুঝতে দেয় না। ওর খেয়াল রেখো। কথাগুলো বলে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আদিলের আব্বু বের হয়ে গেল। আদিল বাহিরে দাঁড়ালে আদিলের আব্বু বলে ওঠে, কষ্ট পেও না। আপনি অন্যজনের কষ্ট কি বুঝবেন? আপনি তো একটা স্বার্থপর মানুষ। নিজের সুখ বাদে অন্য কিছু কি বুঝেন?
আমি রহিমাকে কখনো ভালোবাসিনি, ওই আমাকে একতরফা ভালোবেসে গেছে। ও আসলে বুঝলাম, একতরফা ভালোবাসলে মানুষকে শুধু কষ্ট পেতে হয়। নিজের ভুলগুলো না কাউকে বলা যায় আর না সহ্য করা যায়। যাই হোক, ভালো থাকবেন। আমি যে আপনাদের সন্তান, কাউকে বলার দরকার নাই। আর নিধি ম্যামকে বলে দিয়েন, নিজের মনের ইচ্ছের বিরুদ্ধে কখনো সুখী হওয়া যায় না। আদিল কথাটা বলে চলে যেতে নিবে, তখন আদিলের আব্বু হাত ধরে বলল, আদিল, আমার সাথে বাসায় চলো। বাসায় গিয়ে কি হবে? আমার জন্মদাত্রী মা তো জানে না আমি তার সন্তান। আমাকে কি পরিচয় নিয়ে যাবেন? আমি দেখে নিব এখন। আমি কিছু বললে রহিমের কথা আসবে। আর তোমার আম্মু জিদ্দি একটা মহিলা, একবার রহিমের কথা সামনে আসলে হাজার প্রশ্ন করবে। আর যদি জানতে পারে আমাকে ভালোবেসে এমন করেছে, তাহলে ওইভাবে আমি ওর সাথে রিলেশনে ছিলাম, ওই সত্যিটা কখনোই শুনবে না। ওর মনের মতো বানিয়ে আমার সাথে ঝামেলা করবে, এক পর্যায়ে মারাত্মক লেভেলে চলে যেতে পারে। তাই ঠান্ডা মাথায় কথা বলতে হবে। সব বুঝলাম, তা আমাকে এখন নিয়ে গিয়ে কি হবে? কেউ তো আমাকে পছন্দ করছে না, ঘৃণা করছে আমাকে। আমাকে আমার মতো থাকতে দেন। ভালো থাকবেন। আদিল কথাটা বলে ওর আব্বুর হাত সরিয়ে দিয়ে চলে গেল। আদিলকে কিছু বলার আগে আদিল সিএনজিতে উঠে চলে গেল 2 বছর পর। দোস্ত, আমার ভালো লাগছে না। আমি বড়লোকদের পার্টিতে যাই না। আমি গরিব, গরিব হয়ে থাকতে ভালো লাগে। তুই যা তো, আমার যাওয়ার কোনো ইচ্ছে নাই। ভাই, কি শুরু করছো? ভাই, ওখানে যেতে হবে। আঙ্কেল অনেকবার বলেছে তোকে নিয়ে যেন আমি যাই। তার মেয়ে তোকে নিয়ে যেতে বলেছে, ওনার পুরো ফ্যামিলি বলেছে। ভাই ওইসব রাখ, আমার শরীর খারাপ, ওনাদের বলে দিস। শালা, এমন যদি করস ওনারা কি ভাবে? চল তো, আমাদের ফ্রেন্ড হয়, ওর সাথে এমন করলে অনেক কষ্ট পাবে। ওর বাবা মা কতবার বলেছে, ভাই বোঝার চেষ্টা কর। আমার তরফ থেকে ওর গিফট দিয়ে দিস রে ভাই। আমি যেতে পারবো না, আমার ভালো লাগে না, বলছি তো। দূর শালা। রাকিব কথাটা বলে ওর আর কিছু ফ্রেন্ডের ইশারা করে সবাই মিলে ধরে আদিলকে গাড়িতে তুলে ফেললো। আদিলকে টেনে হোটেলে চলে গেল। হোটেলে গিয়ে আদিলকে জোর করে রেডি করে সবাই মিলে বের হয়ে গেল। আদিল সবার সাথে পার্টিতে চলে গেল। বাসার ভিতরে ঢুকতে আদিল থমকে গেল। আদিলকে দেখে আদিলের ফ্রেন্ড তুলি বলে ওঠে, দোস্ত কেমন আছিস? তুই এসেছিস, আমরা অনেক খুশি হয়েছি। তুলি আদিলের কাছে এসেছে, ওর বাহু জড়িয়ে ধরে নিয়ে যেতে লাগলো। আদিলের আব্বু আম্মু আতিয়া চমকে গেল। আদিলকে দেখে আতিয়া বলে উঠে, আদিল ভাইয়া। আতিয়ার মুখে আদিল ভাইয়া ডাক শুনে আদিলের বুকের ভেতরে কেঁপে উঠল। আতিয়া আদিলের চোখের পানি দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আতিয়া কিছু বলার আগে তুলি বলে ওঠে, আপু, তুমি কি আদিলকে চেনো নাকি? হ্যাঁ ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি তোমাকে অনেক মিস করেছি। ভাইয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভাইয়া, তোমাকে সেই দিন কেন যে থাকতে বললাম না। কি হয়েছে তোমার কপালে? এটা কিসের দাগ? ওই সব রাখো। ভাইয়া, তুমি কেমন আছো? তুমি এখানে কি করো? তোমাকে আমি অনেক খুঁজেছি। তোমাকে যতবার খুঁজতে গেছি ভাইয়ার হাতে ধরা খেয়েছি। ভাইয়া, আমাকে তোমার সাথে নিয়ে চলো না। ভাইয়া, আমি তোমার কাছে যাইতে চাই। আমি ওই বাড়িতে থাকতে চাই না ভাইয়া। আতিয়া কান্না করতে লাগলো। আদিল আতিয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, এই পিচ্ছি এভাবে কেউ কান্না করে? প্লিজ কান্না করো না। তুমি কান্না করলে কি তোমার ভাইয়া ভালো লাগবে? কি হয়েছে? এমন কান্না কেন করছো? তুমি তো তোমার ভাইয়াকে পেয়ে গেছো, এখন তো কষ্ট পাওয়ার কথা না। ভাইয়া, আমি তোমাকে চাই। ওই ভাইয়াকে আমার দরকার নাই। আমি তো খারাপ ছেলে বোন, তোমাদের আমি ঠকিয়েছি, তোমাদের সাথে অভিনয় করে গেছি। আমাকে কেন তোমার দরকার পড়বে? আমার তো মনে হচ্ছে না কোনো দরকার আছে আমার। ভাইয়া, তুমি যেমনই হও, আমার তোমাকেই লাগবে। আন্টি, আপনার মেয়ে এমন বেহায়া কেন? সবার সামনে কিভাবে জড়িয়ে ধরে আছে? আপনার মেয়েকে আসতে বলেন। এভাবে কেউ জড়িয়ে ধরে কথা বলে? আতিয়া, এইদিকে আসো। হচ্ছেটা কি? সবাই তাকিয়ে আছে কিন্তু। আতিয়া আদিলের বাহু জড়িয়ে ধরে থাকলো। তুলির রাগ হতে লাগলো। তুলি আতিয়ার কাছে গিয়ে আতিয়াকে সরিয়ে দিতে দিতে বলে, কি বেহায়ার মতো করছো? ওর থেকে দূরে থাকো। আদিল, আয় আমার সাথে। তুলি আদিলকে নিয়ে যেতে লাগলো সাথে। রাকিবরা আতিয়ার কান্নামাখা চোখে আদিলের দিকে তাকিয়ে থাকলো। আদিল সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো, সবার সাথে আড্ডা দিতে লাগলো, সবার সাথে দাঁড়িয়ে কেক কাটতে লাগলো। তুলি ওর বাবা মার পরে আদিলকে খাইয়ে দিতে লাগলো। আদিল হাত থেকে নিয়ে তুলিকে খাইয়ে দিয়ে মজা করে গালে ভরিয়ে দিল। সব ফ্রেন্ডরা মিলে মজা করতে লাগলো। হঠাৎ করে একজন আতিয়ার গালে ভরিয়ে দিতে যাবে,
আদিল সাথে সাথে গিয়ে হাত ধরে ফেলল। আদিলের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আমার হাত কেন ধরছিস? আদিল হাত সরিয়ে দিয়ে বলে ওঠে, ওদের সাথে মজা করো, ওর সাথে কোনো মজা করতে যাস না। কে রে শালা? ওই মেয়েটা কি হয়? সেই কখন থেকে দেখছি তোর দিকে তাকিয়ে আছে, আবার ওই কেক দিয়ে মজা করতে যাচ্ছে। বাধা কেন দিস? সবাই মজা করছে, করতে দে। আর আমাদের বেআইন লাগে। আন্টির বান্ধবীর মেয়ে, মানে আমাদের বেআইন লাগে। যেই হোক, কিসের বেআইন? তোরা যা, ওর আশেপাশে কাউকে যেন না দেখি। আদিল কথাটা বলে ওখান থেকে চলে গেল। তুলির আব্বু ডাক দিলে আদিলের বোন ধরে চলে গেলে কিছু দূর গিয়ে তুলিকে বলল, ওই ওই মেয়েটার সাথে একটু মজা করতে চাই। আদিলের বাচ্চা বাধা দিল, মেজাজ খারাপ হচ্ছে। বুঝলাম না, আদিলের সাথে ওর আবার কি সম্পর্ক? আদিলকে জড়িয়ে ধরে কান্না করছিল। আর দেখ তাকিয়ে আছে কিভাবে, মেজাজ এত গরম হচ্ছে না? যা তোরা ওর সাথে মজা কর, দেখ আদিল কি করে। তুলির কথা শুনে সবাই আতিয়ার কাছে গেল। আরও কয়েকটা মেয়ে সবাই মিলে মজা করতে লাগলো। আতিয়া বিরক্ত হতে লাগলো। আতিয়া বিরক্ত হয়ে চলে যেতে নিলে সবাই ওর পিছন পিছন যেতে লাগলো। একজন বলে ওঠে, কি ব্যাপার বিয়াই, এভাবে পালিয়ে যান কেন? সবাই আনন্দ করছে আর আপনি পালিয়ে যাচ্ছেন? আসেন আমাদের সাথে আড্ডা দেন। দেখেন ভাইয়া, আমি এইসব পছন্দ করি না। আপনারা দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আরে আমাদের সাথে আড্ডা দিয়ে দেখেন, পরে এমনিতেই আমাদের সাথে আড্ডা দিতে মন চাইবে। দেখেন, আমি ছেলেদের সাথে আড্ডা দেই না। আমাকে অন্য মেয়েদের মতো ভাববেন না প্লিজ। আমার পথ আটকাবেন না। আতিয়া চলে যেতে নিলে একজন হাত ধরতে গিয়ে ওড়না ধরতে আতিয়া জোরে চিৎকার দিলে আদিলের কানে পৌঁছালো। আদিল সাথে সবাই পিছনে ঘুরে তাকালো। সবাই হতভম্ব হয়ে গেল। আদিল দৌড়ে এসে ওর বন্ধুকে লাথি মেরে ফেলে দিয়ে হাত পা দিয়ে ধরে বলল, তোদের বললাম ওর থেকে দূরে থাকতে, তোদের কানে যায় না কথা। আদিল তেমন কিছু হয় নাই, ওই শুধু হাত ধরতে গেছে, ওড়না হাতে চলে এসেছে। আদিল সজোরে রাকিবের মুখে ঘুষি মেরে বলল, ওর হাত ধরার অনুমতি তোদের কে দিয়েছে? আদিল কথাগুলো বলে সবগুলোকে মারতে লাগলো। তুলি দৌড়ে এসে আদিলের কাছে এসে বলল, কি করছিস? ওই মেয়ের জন্য তুই বন্ধুদের সাথে ঝামেলা করস? আদিল ছাড় ওদের, ওরা কি এমন করেছে? তুই এভাবে কেন মারছিস? কি হয় এই মেয়ে তোর? তুই কেন এমন করছিস? তোর তুলি আর কিছু বলার আগে আদিল থাপ্পড় মেরে বলল, ওই আমার বোন হয়, তোদের সাহস কি করে হয় আমার কলিজার টুকরা বোনের দিকে খারাপ নজরে তাকাতে? আদিলের কথা শুনে সবাই চমকে গেল। সবাই তাড়াতাড়ি করে গিয়ে আতিয়ার পা ধরে ক্ষমা চাইতে চাইতে বলল, বোন, আমরা জানতাম না তুমি আমাদের বোন হও। বোন, আমরা তোমাকে খারাপভাবে ধরিনি, আমরা শুধু কথা বলতে চাচ্ছিলাম। বোন, আমাদের মাফ করে দাও। সবাই আতিয়ার কাছে ক্ষমা চাইতে লাগলো। আতিয়া বলে ওঠে, হয়েছে, আপনারা ওঠেন, আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম। আদিল, তোমার বোন আছে আর ওর তো একটাই ভাই, ও তো এখানে আসে নাই, তুই সেই ভাই ওর। বাট তুই তো এতিম শুনেছি। উনি এতিম না, উনি আমার ভাই হয়। সরি আতিয়া, আমি অন্য কিছু ভেবে রেগে গিয়েছিলাম। নেক্সট টাইম যেন তোদের এমন আচরণ না দেখি। সরি, আর কখনোই হবে না। আমাদের চোখ বড়, আমরা দেখে নিব। যা তুই। রাকিব আর সব বন্ধুরা আতিয়ার যত্ন নিতে লাগলো। আদিলের আম্মুর চোখের পানি চলে আসলো। চোখের পানি মুছতে মুছতে বলল, যে ছেলের সাথে কোনো সম্পর্ক আমাদের নাই, সেই ছেলে আমার মেয়েকে প্রিন্সেসের মতো রাখে। আর যার রাখার কথা, সেই ছেলে কিনা বোনকে সহ্য করতে পারে, গায়ে হাত পর্যন্ত তুলে। ভাই হলে এমন ভাই হওয়া উচিত। আল্লাহ কেন যে ওই ছেলেকে আমার গর্ভে দিল না। আম্মুর কথা শুনে আদিলের আব্বু বলে ওঠে, আদিল আমাদের সন্তান, আদিল আমাদের বড় সন্তান, রোহানের আতিয়ার বড় ভাই। আদিলের আব্বুর কথা শুনে আদিলের আম্মু অবাক হয়ে গেল। আদিলের আম্মু কান্নামাখা কণ্ঠে বলে, তুমি এসব কি বলো? আমার সাথে মজা করছো তুমি? মজা করছি না, আমার তোমার সাথে কথা আছে। আতিয়া, বাসায় যাব, আয় এদিকে। আদিলের আব্বুর কথা শুনে আতিয়া সবার থেকে বিদায় নিয়ে আসলো। আদিলের আব্বু আম্মু আতিয়া সবার থেকে বিদায় নিয়ে আদিলের কাছে এসে বলে, আদিল, বাসায় চল। সরি আঙ্কেল, আমার বাসা 4 নাম্বার গলির পাশে। আমি আবার কোন বাসায় যাব? আমার সাথে চল। আদিলকে টেনে নিয়ে যেতে লাগলো। রাকিব পিছন পিছন গেলে আদিলকে টেনে গাড়িতে তুলে আদিলের আব্বু ড্রাইভারকে গাড়ি চালাতে বলল। আদিল বলে ওঠে, আঙ্কেল কি করছেন? আমি আপনার ছেলে না, আমি আদিল। তুই আমার ছেলে। আদিলের আম্মু আদের জন্মের সময় রহিমা ওকে তুলে নিয়ে গিয়েছিল। তুমি জানলে কষ্ট পেতে, তুমি ওর জন্য চিন্তায় পাগল হয়ে যেতে।
রোহান হওয়ার সময় আমি ছিলাম না, কারণ আমি আদেলকে খুঁজতে বের হয়েছিলাম, কিন্তু আদেলকে আমি পাইনি। এইসব কি যাতা বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমি সব বলছি, তুমি আমাকে ভুল বুঝলে বুঝবে, আমি আর চুপ থাকবো না। আদিলের আব্বু প্রথম থেকে সব কিছু খুলে বলে। আতিয়া খুশি হয়ে আদিলকে জড়িয়ে ধরলো। আদিলের আম্মু থ হয়ে বসে থাকলো, কথা বলার শক্তি পেল না। চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। আদিলকে শক্ত করে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করে দিল। আদিল এক নিমিষে সব অভিমান ভেঙে চড়ে চুরমার হয়ে গেল। আদিল ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মা ছেলে সকল অভিমান সবকিছু দূরে হয়ে গেল। আদিলকে আদর করতে লাগলো। আদিলের আম্মু বলে ওঠে, আমার কলিজার টুকরা, আমি আর তোকে আমার কাছ থেকে দূর করব না। আমি আমার কলিজার ভিতরে তোকে রেখে দিব। কলিজার টুকরা কতটা কষ্ট করেছে, আমার এত কাছে ছিল, তাও আমি চিনতে পারি নাই। কথাগুলো বলে কান্না করতে লাগলো। আতিয়া বলে ওঠে, ভাইয়া, আমি আর তোমাকে কোথাও যেতে দিব না। তুমি তো আমার বড় ভাইয়া। ভাইয়া, তোমাকে আমার কিছু কথা বলার আছে। কি কথা বলো? ভাইয়া, ভাবি তোমাকে ভালোবাসে। আতিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিলের আম্মু বলে ওঠে, কি যাতা বলোস, পাগল হয়ে গেছোস নাকি? আমি পাগল হই নাই। আম্মু, রোহান ভাইয়া ভাবিকে মেনে নেয় নাই। ভাবিকে ওই পছন্দ করে না। আদিল ভাইয়াকে ভাবে ভালোবাসে তোমাদের কারণ আর খালাখালির জন্য ভাবি রোহান ভাইয়ার বউ হিসাবে আছে, কিন্তু ওদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই। আর ভাবি আদিল ভাইয়াকে ভালোবাসে। আদিল ভাইয়ার কথা মনে পড়লে ভাবি অন্যরকম হয়ে গেছে। দেখো না ভাবি, পাগলামি করে মাঝে মাঝে না কাউকে বলতে পারে আর না সহ্য করতে পারে। ভাইয়া, তুমি ভাবিকে রোহন ভাইয়ার থেকে বাঁচাও। আতিয়া আরো অনেক কিছু বলতে লাগলো। আদিল সব শুনে কিছু বলল না। আদিলের আম্মু আব্বু আদিলকে অনেকক্ষণ বোঝাতে লাগলো। আদিল কিছু না বলে ওর আম্মুর কাঁধে মাথা দিয়ে শুয়ে থাকতে লাগলো। 6 ঘন্টা জার্নি করে পৌঁছে গেল। আদিল গাড়ি থেকে নেমে পড়লো। আদিল বলে ওঠে, তোমরা যাও, আমি একটু এতিমখানায় যাব, আমার আগের ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাব। আদিল কথাগুলো বলেই চলে গেল। 11টার দিকে বাসায় পৌঁছে গেল। বাসার ভিতরে ঢুকতে আদিল চমকে গেল। নিধির কপালে ব্যান্ডেজ করা। আদিলকে দেখে নিধি অসহায়ভাবে তাকিয়ে আছে। রোহান বলে ওঠে, কিরে, তুই এখানে কি করস? তোর এত বড় সাহস কিভাবে হইল আমার বাড়িতে আসার? রোহান আদিলের কাছে আসলে আদিল রাগে মুখের সজোরে থাপ্পড় মেরে দিল। সামনে থাকা ফুলদানি দিয়ে মাথায় বাড়ি মারলে সবাই চিৎকার দিয়ে উঠল। আদিলের আম্মু বলে ওঠে, আদিল, কি করছিস? আদিল কারো কথা না শুনে হাতে লাথি মারবে, সাথে সাথে নিধি পা ধরে বলল, আদিল, ওকে ছেড়ে দাও। ওই একটা নেশাখোর, ওর কোনো জ্ঞান নেই কাকে কি বলে। সবার সামনে মারছে তো তোরা তাকিয়ে দেখছোস? রোহান মারতে যাবে, আদিল কলার চেপে ধরে বলল, নিজে মাইর খেতে কেমন লাগে, অন্যকে মারতে অনেক মজা লাগে, তাই না? তুই আমাদের মাঝে কেন আসছিস? আমার বউয়ের সাথে যে তোর সম্পর্ক আছে আমি আগেই জানতাম। কিসের বউ রে? তোর আবার বউ? ওই তোর বউ আর নাই? আমার বউ নাই মানে? আদিল পেপার টি টেবিলের উপরে রেখে কলম হাত দিয়ে লাথি মেরে সামনে ফেলে দিয়ে বলল, সাইন কর। সাইন কেন করব? এটা কিসের কাগজ? সাইন কর, না হইলে তোর হাত ভেঙে ফেলবো। আদিল রোহানের হাতের আঙুল একটা ভাঙতে গেলে রোহান তাড়াতাড়ি করে সাইন করে দিল। আদিল নিধিকে বলল, ডিভোর্সের কাগজ, তুমি সাইন করে দাও। ভাবি করে দেন, আর তাকিয়ে থাকবেন না। যে ছেলে বউকে সম্মান করতে পারে না বয়সের বড়র জন্য, আর দাঁড়িয়ে থাকবেন না, সাইন করেন। তুই সাইন করবি না, তোকে আরো শাস্তি পেতে হবে। নিধি সাইন করে দিল এক এক করে। রোহান মারতে যাবে, নিধি সজোরে থাপড় মেরে বলল, একদম আমার শরীরে হাত তুলতে আসিস না, হাত ভেঙে ফেলবো। আমি তোর স্ত্রী নই, এখন আমি বেগানা নারী। অনেক জ্বালাইছস, আর না, আজ থেকে আমি মুক্ত। নিধি, তুই এটা কি করলি? তুই এত সহজে মুক্ত হতে পারস না। তুই আমার লাইফটা শেষ করে দিয়েছিস। নিধি আমাকে বিয়ে করবে? আদিল নিধিকে প্রপোজ করলে নিধি আদিলের হাত ধরে বলে, হ্যাঁ, আমি তোর সাথে সারা জীবন থাকতে চাই। তুমি রোহানের মতো না তো? কখনোই না, আমি তোমাকে আমার মনের রানী করে রাখবো। তাহলে আমি রাজি। কাজী সাহেব, ভিতরে আসেন। কাজী সাহেব ভিতরে আসলো। আদিল নিধির বিয়ে পড়ানো শুরু করলো। রোহান রাগে ফুঁসতে লাগলো। নিধি আদিলের বিয়ে পড়ানো শেষ হলে আদিল বলে ওঠে, আজ থেকে নিধি আমার স্ত্রী, আজ থেকে তুই ওকে ভাবি বলে ডাকবি।
আদিলের কথা শুনে রোহান রেগে দৌড়ে গিয়ে টেবিলের ওপর থেকে চাকু নিয়ে এসে আদিলের পেটে মারতে যাবে, সাথে সাথে আদিলের আব্বু হাত ধরে থাপ্পড় মেরে বলল, এত বড় সাহস তোর! আমার বড় সন্তানকে মারতে চাস? বড় সন্তান মানে? ওই তোর বড় ভাই। তোর সাহস কি করে হয় বড় ভাইকে মারতে চাস? ওকে কিছু বলি না দেখে একদম মাথায় উঠে গেছস? আমি তো একা, ওই আমার বড় ভাই কিভাবে হয়? আম্মু এসব কি বলছে? ঠিক বলছে ও। আমার বড় সন্তান আদিল, তোর 3 মিনিটের বড়। নিধি রোহান অবাক হয়ে তাকালো আদিলের দিকে। রোহানের হাত থেকে চাকু পড়ে গেল। রোহান কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া, আমি তোর বড় ভাই, তুই এসব কি শুরু করছস? দেখ ভাই, জোর করে কোনো কিছু হয় না। কারো রাগ অন্য কারোর উপরে খাটানো ঠিক না। ভাইয়া তুমি ওকে কেন বিয়ে করলে? ভাইয়া, ওর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। ও একটা খারাপ। আর কিছু বলার আগে আদিল থামিয়ে দিয়ে বলল, আমার স্ত্রীর নামে কোনো বাজে কথা আমি শুনতে চাই না। তুই যার জন্য এমন করছিস তাকে যদি তোর কাছে ফিরিয়ে দেই তাহলে তো তোর আর কোনো সমস্যা থাকবে না, তাই না? মানে? নদী। আদিলের কথা শুনে বোরকা পরা মেয়েটা কাছে আসলো। নিকাব খুলতে রোহান থমকে গেল। রোহান কিছু বলার আগে আদিল বলে ওঠে, কাজী সাহেব, ওদের জন্য লেখা কি শেষ হয়েছে? শেষ। বসেক দুইজন, যা কথা বিয়ের পর বলবি। রোহান থ হয়ে আছে। আদিল বসিয়ে দিল নদীকে। বসার ইশারা করলে বসে পড়ল। রোহান নদীর বিয়ে পড়ানো শুরু করলো। দুজনের বিয়ে পড়ানো শেষ হলে রোহান দৌড়ে এসে আদিলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিল বলে ওঠে, ভালোবাসলে সেটা সাহস নিয়ে সবাইকে বলতে হয়। বাবা মা সন্তানের ভালো চায়। বাবা মা দেখেছে তাদের একটা ছেলে, খালামণির একটা মেয়ে তাদের কোম্পানি শেয়ারে আছে। তোর আর নিধির বিয়ে দিয়েছিল যাতে ভবিষ্যতে দুইজন কোম্পানিটা আরও উপরে তুলতে পারিস। কিন্তু পছন্দ না, ভালো কথা সবাইকে বলে দে। কিন্তু তা না করে সবার সামনে খারাপ হয়েছিস। স্ত্রীর নামে মেয়েটার উপরে অত্যাচার করছিস। গার্লফ্রেন্ডকে বোঝাতে পারোস না, সেখানে আবার অন্যদের উপরে রাগ দেখাস। আমি কিভাবে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এসে তোর সাথে বিয়ে দিলাম? শোন, আগে নিজেকে পরিবর্তন কর। অন্তরের মধু নিয়ে আসার চেষ্টা কর। বিষ নিয়ে রাখিস না, তাহলে সবাইকে হারাতে হবে। আদিল কথাগুলো বলে নিধির হাত ধরে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? ওর ভাই দেখে যে আমিও ওর মতো নিজের স্ত্রীকে সবার সামনে ছোট করব, মারবো, তেমন ছেলে আমি না। একই তো। কি বলতে চাচ্ছ? কিছু না। নিধি কথাগুলো বলে চলে গেল। আদিল নিধির পিছন পিছন দৌড়ে গিয়ে কোলে তুলে নিল। আতিয়া মিটি মিটি হাসতে লাগলো। রোহান নদীর দিকে তাকিয়ে বলল, আমাকে ছেড়ে আর যাও না নদী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। রোহান নদীর হাত ধরে কান্না করলে নদী ওকে তুলে বলে, নিজেকে পরিবর্তন করো, কথা দাও। আর কারোর সাথে বেয়াদবি করবে না, সবাইকে সম্মান করবে, সবার সাথে ভালো ব্যবহার করবে। নদীর কথা শুনে রোহান সবার থেকে মাপ চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দেন আব্বু আম্মু, আমি ওকে ভালোবাসি। আপনারা আমাকে জোর করে নীতি ভাবির সাথে বিয়ে দিয়েছিলেন, আমি মেনে নিতে পারছিলাম না। একে ওই আমাকে ছেড়ে দেশে বাইরে চলে গিয়েছিল। আমি ওর কাছে গেলে ওই আমাকে বোঝে না। 6 মাস ওর পেছনে কুত্তার মতো ঘুরছি, তাও শুনে নেয়। পরে এসেছি ভাইকে দেখে মাথা ঠিক ছিল না, নিধিকে খুশি থাকতে দেখে আরো মাথা এলোমেলো হয়ে গিয়েছিল। আমার দোষ, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে জোর করে বিয়ে দিয়েছিলাম। সবাই কথা বলতে লাগলো। এইদিকে আদিল নিধিকে খাটের উপরে ফেলে দিয়ে উপরে উঠে 2 হাত চেপে ধরে বলল, এই দুইটা হাত কতবার মন চাইছে এভাবে ধরে ঠোঁটগুলো নিজের দখলে নেই, কিন্তু অন্য বউ রেখে কিছু করতে পারি নাই। কি লুচ্চা তুমি, আমাকে আগে মনে মনে বাজেভাবে কল্পনা করতে। এই না না, 2বার হয়েছিল, শুধু কিস করতে চাইছি, এর বাহিরে কিছু না। কত বেয়াদব, সিনিয়র বিবাহিত মেয়েকে নিয়ে কল্পনার জগতে থাকো। সরি, বাট আমি কিন্তু তোমাকে ভালোবাসি দেখে ওইসব ভেবেছিলাম। আর কাউকে ভালোবাসি না আমি। আমি আর কারোর সাথে কখনো কিছু করি নাই। আদিলের মুখ দেখে নিধি হেসে দিয়ে গলা জড়িয়ে ধরে ঠোঁটে হালকা করে কিস করে বলল, আমি তো জানি আমার জামাই জান অন্য ছেলেদের মতো না, এত সুযোগ থাকার পর কখনোই আমার কাছে আসে নাই। আমি যদি ছেলে হইতাম কখনোই অন্য মেয়েকে এভাবে ছাড় দিতাম না, কবে বাসর করে ফেলতাম। নিধির কথাগুলো বলে হাসতে লাগলো। আদিল ভ্রুকুচকে তাকালে আদিল ছোটে কিস করলে আদিল ফিক করে হেসে দিয়ে নিধিকে বলল, ও তাই বুঝি? তাহলে আমি কেন চুপ করে থাকবো? আমি তাহলে আমার আসল রূপ দেখিয়ে দেই।
আদিল কথাগুলো বলে সোজা নিধির উপরে ঝাঁপিয়ে পড়ল। নিধি আদিলের সাথে তাল মিলিয়ে ঝাঁপিয়ে পড়ল। দুইজন হারিয়ে গেল সুখের সাগরে। বাকিটা ইতিহাস। সমাপ্ত।